আসসালামু আলাইকুম। একটু আমরা অপ্রাসঙ্গিক কয়েকটা বিষয় নিয়ে কথা বলার কারণে একটু লেট হয়েছে। আমি 40 মিনিটের জিস্ট নিয়মগুলো পড়াবো। পড়ার পরে আমরা ডেইলি স্টার থেকে সলভ করব। মনে রাখবা যে আজকের ক্লাসে শেষ পর্যন্ত থাকলে তোমার মানসিক বিকাশ ঘটবে। তুমি আউট অফ দা বক্স ভাবা। এই যে রিট্রান্সলেশন আউট অফ দা বক্স ভাবার যে দুঃসাহসটা আমাদের হয় না। ঠিক আছে? তো আমি আজকে ক্লাসে তোমার এটা জায়গায় তোলার চেষ্টা করবো। দেখবে যে আমি আমি বিশ্বাস করি যে তুমি ক্লাসের শুরু এবং শেষের মধ্যে একটা বড় নিজের মধ্যে তোমার আস্থার একটা ব্যবধান খুঁজে পাইবা। নোট টু তে যেহেতু আমি নোট গুলো আমার লেখা আছে আগের আগে যেভাবে পড়াইছি, নোট চেঞ্জ করতে চাই না, তাহলে আমার উদাহরণের সমস্যা হবে। বুঝছো? আমি নোট আগের মতো করে পড়াচ্ছি। একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। স্যার 2024 না স্যার 2025। ও, আহা, আমি দেখছেন 1 বছর পিছনে রয়ে গেছি। আরে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, একটি গুরুত্বপূর্ণ একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ পর্যবেক্ষণ পর্যবেক্ষণটা আমার পরীক্ষার হল থেকে। হ্যাঁ, আহ, আহ, ইংরেজি খাতায় 3 জায়গায় ভুল করা যাবে না। ইংরেজি খাতায় 3টি বিষয়, 3টি ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকবো। সর্বোচ্চ সর্বোচ্চ বানান কি? সতর্ক থাকবো। 1 নম্বর কি? শোনো, 3টা বিষয় আমার সর্বোচ্চ সতর্কতা। 1 নম্বর হলো নো স্পেলিং মিস্টেক। 1 নম্বর পুরো খাতার মধ্যে, পুরো খাতায়, আমি পুরো খাতায় পুরো খাতায় খাতায় নো স্পেলিং মিস্টেক, নো গ্রামাটিক্যাল এরর। GRAMMAR। এবার বলো, গ্রামাটিক্যাল বানানে ভুল হয়েছে কোথায়? আর হবে না স্যার, গ্রামাটিক্যাল। গ্রামারে আর হবে না। হাতটা লিখে বের করে দাও, গ্রামাটিক্যাল মিস্টেক, গ্রামাটিক্যাল এরর। আর থার্ড হলো নো ওভার রাইটিং। ওকে, হ্যাঁ, এতে এটাই ভালো নম্বর পাওয়া নিশ্চিত করবে। এটাই মূলত স্ট্যান্ডার্ড নাম্বার পাওয়া নিশ্চিত করবে। হ্যাঁ, স্যার স্পেলিং মিস্টেকটা কিভাবে কমানোর চেষ্টা করব? বলতেছি। স্পেলিং মিস্টেক, তোমার কথা হলো তুমি স্পেলিং মিস্টেক কোথায় কমাচ্ছ? আমরা রচনাতে খুব ভালো করে খেলো, সিচুয়েশনাল ভোকাবুলারি প্র্যাকটিস করলে। প্র্যাকটিস সিচুয়েশনাল ভোকাবুলারি রেগুলারলি প্র্যাকটিস করবো। ওই যে আমরা যেগুলো নিয়ে ইয়ে করতেছি, রচনা, অন্তত পক্ষে আমি তোমার যদি বলো যে রাফ পরামর্শ দেন, তাহলে বইয়ের রচনার অংশে যে ভোকাবুলারি গুলো আছে, এগুলো তুমি একবার গো থ্রু রিডিং পড়ো। একটুকে আমার পরামর্শ, আর কিছু না। তোমার বলো, ব্লু ইকোনমি নিয়ে রচনাও আসতে পারে, থিমেটিক কোশ্চেনও আসতে পারে, হ্যাঁ বা না বলো? জি স্যার। যে টপিক গুলো নিয়ে আমাদের আসতেছে, যে টপিক গুলো আসার সম্ভাবনা ব্যাপক, ওই ধরনের ভোকাবুলারি গুলো আমরা করবো। আর সিনোনিম, কঠিন শব্দ যদি যেটা বানান ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, প্রয়োজনে আমি সহজ ব্যবহার করবো। আমরা সাইমultaneously বানানটা যদি ভুল করার সম্ভাবনা থাকে, আমি এট দ্য সেম টাইম ব্যবহার করব। আমার কথা বুঝছো কেন? কঠিন শব্দটা ভুল হওয়ার সম্ভব থাকলে, হ্যাঁ, জাইগান্টিক শব্দটা ভুল করার সম্ভাবনা থাকলে আমি গ্রেড ব্যবহার করব। কথা বুঝছো কিনা? ভুল লিখবো না কথাগুলো, এটা চোখে। কেন? এই তুমি এখানে কোনো মাস্টার যদি ছোটখাটো থাকো, দেখো যে টিচাররা
ওই মূল থিমে কতটুকু লিখতে পারছো এটা কিন্তু দেখার আসলে এক্স্যাক্টলি সুযোগ হয়ে ওঠে না। তার দেখবা যে খাতার মধ্যে 3-4টা গোল রাখবে, হি এর পরে গোল জন্য, এখানে ক্যানের পরে 3-4%, এই সমস্ত কিছু ভুল করে রাখছো, এগুলাতে গোল দাগ দিতে পারেন। তোমরা যারা খাতা দেখছো তোমরা আমার সাথে একমত কিনা বলো। মূলত এই বিষয়গুলো আগে ধরা পড়ে। তোমরা জি কেউ স্যার। দ্বিমত পোষণ করবা? জি না স্যার। ইংরেজিতে 3 জায়গায়, ইংরেজি খাতায়, ইংরেজি খাতায় 3 জায়গায় বেশি ওভার রাইটিং হয়, বেশি ওভার রাইটিং হয়। হয় 1 নম্বরে হলো সামারি। এই সামারিতে দেখবা যে কি একটা অত বড় লোক করে ফেলো দেখো, মানে যদি উৎকৃষ্ট মান ভালো সামারি লিখতে পারো, আর যদি যে প্রথম লাইন, মাঝের লাইন, শেষের লাইন হলে তো সমস্যা নেই। 2 নম্বরে ট্রান্সলেশন, 3 নম্বরে হলো রিট্রান্সলেশন। এই 2 জায়গার মধ্যে। এখন আমার কথা শোনো, তোমার ওভার রাইটিংটা এবার এবার ইয়ে করবা কি, ওভার রাইটিংটা কি করবা বলো? ওভার রাইটিংটা আমরা কি করব? এই 2 জায়গায় ওভার রাইটিং এর জন্য কি করব? স্যার রাফ করা যেতে পারে। পুরা প্রশ্নে অনুবাদ আগে ড্রাফট লিখে করব? ফেলবো, হ্যাঁ বলো। প্রশ্নে লিখে ফেলবো। পুরো না, পুরো অনুবাদ ড্রাফট করার দরকার নেই। হ্যাঁ, ওভার রাইটিং এড়ানোর জন্য ওভার রাইটিং সামারি আমি অবশ্যই প্রয়োজনে ড্রাফট করার পরামর্শ থাকবে, সেটা পরের বিষয়, সামারি ক্লাসে আসো, কারণ সেই সময় আমাদের হাতে নাই। ওভার রাইটিং এড়ানোর জন্য জন্য ওকে, পুরো প্যাসেজ রাফ করার দরকার নেই, করার নিষ্প্রয়োজন। দুই একটি বাক্য, যে দুই একটি বাক্য কঠিন, যে দুই একটি বাক্য 2-3টার বেশি থাকে না, আমি শিওর 2-3টার বেশি থাকে না, বাক্য কঠিন থাকে, মানে কঠিন থাকে, হ্যাঁ থাকে, বা কি করা বলো, মানে 2-1টা বাক্য, একটা প্যাসেজের মধ্যে কি সব কঠিন থাকে? জি না। কঠিন থাকে, বা কাটাকাটি কাটাকাটি হওয়ার সম্ভাবনা থাকে। কি ভুল করছি বলো? কাটাকাটি হওয়ার সম্ভাবনা থাকে, বাক্যে ভুল কোথায়? সম্ভাবনা স্যার, সম্ভাবনা, সম্ভাবনা হবে না, কি হবে বলো? সম্ভাবনা স্যার। হবে হ্যাঁ না। সম্ভাবনা তো লিখছি, এটা অপপ্রয়োগ। সম্ভাব্যতা। কে বলতে? হ্যাঁ তার সম্ভাব্যতা হবে। সম্ভাবনা, সম্ভাব্য ঘটনা, কাটাকাটি হার সম্ভাব্য মনে রাখবা, এটা লিখো, এটা অপপ্রয়োগ, এটা হবে আশঙ্কা। ও, এই মনে রাখবা, তার ফেল করার সম্ভাবনা আছে, হয়েছে, বাক্য ফেল করার হ্যাঁ। সম্ভাবনা, আশঙ্কা। আশঙ্কা লেখা রাখো, ভালো কাজের সম্ভাবনা, খারাপ কাজের আশঙ্কা, হ্যাঁ, পাস করার সম্ভাবনা, ফেল করার আশঙ্কা। তো কাটাকাটি হওয়ার সম্ভাবনা না আশঙ্কা থাকে, সেগুলোকে প্রথমে রাফ করে নেব, প্রথমে রাফ করে নেব, রাফ করে, প্রথমতে রাফ করে নেব, করে নেব, সময় না পেলে অন্তত পক্ষে মনে মনে বাক্যটি সাজে নেব, সময় না পেলে, রাফ করার সময় না পেলে আর কি, রাফ করার সময় না পেলে মনে মনে চূড়ান্ত বাক্যটি মুখে একবার বলে নেব, মনে মনে বাক্যটি চূড়ান্ত ভাবে ঠিক করে নেব, চূড়ান্ত ভাবে ঠিক করে নেব, ঠিক করবো, এরপর লিখবো, এরপর খাতায় লিখবো, খাতায় লিখবো। আমি তোমার আবার বললাম, আমাদের ইংলিশ পরীক্ষার মধ্যে তুমি যদি এই 3টে বিষয় তোমার ধ্বংস করে ফেলবে,
এটা হলো ওভার রেটিং চোখে পড়ে, এটা একটা বিস্তিকার, খাতার সৌন্দর্য নষ্ট হয়। আর স্যার এক্স্যাক্টলি একিউরেটলি দুইটা বিষয় দেখতে পারেন, বানান গুলা ভুল হয়েছে দেখবে যে স্যার পুরো খাতার মধ্যে বানান, তো ইংলিশ মাস্টারের কাজ হলো বানান ধরা, আর হলো গ্রামার গুলো চোখে পড়ে আগে। কিন্তু তুমি টু দা পয়েন্টে কতটুকু লিখছো এটা সময় লাগে। তার যদি দ্রুত খাতা দেখেন তাহলে এই তিনটা বিষয় তোমার চোখে পড়বে। আর সময় নিয়ে খাতা দেখলে মূল থিম দেখতে পারে, নাহলে মূল থিম দেখতে পারে না। তোমরা আমার সাথে একমত কিনা সেটা বলো। জি স্যার। এটা আমি নিজের চোখের সামনে দেখা। বুঝছি। আমি খাতা স্যার দেখছেন, আমি পাশে বসে ছিলাম নাম্বার কাউন্টিং করার সময়। স্যার এগুলোই দেখতে পারেন, যার কি লিখতে দেখো এই দেখো, মানে আমি স্যার নিজে আমার দেখেছি পিএসসির খাতা দেখার সময়। ওকে, ডান। এই কথা বলছো কিনা? জি স্যার। ওকে, আচ্ছা। তারপরে দাঁড়ো, আমি এখানে আমি এটাতে আর ইয়ে করি না, নোট 3 তে যাই। আমি এখানে নোট 3 এগুলো আমি নোট 3, এই হলো আমার কাঙ্ক্ষিত পড়া। নোট 3, হ্যাঁ, নোট 3। অনুবাদে বহুল ব্যবহৃত কৌশলগুলো হলো ইংরেজি থেকে বাংলা অনুবাদে, ইংরেজি থেকে বাংলা অনুবাদে, অনুবাদে বহুল ব্যবহৃত ব্যবহৃত 4টি কথা, 4টি কৌশল। ওকে, হ্যাঁ, 4টি কৌশল। ওকে, দেখো। 1, রুসাফা goes to school every morning, by, কি বলো, কিসে করে যায় বলো? রিক্সা। স্যার কারণ বাই রিক্সা। হ্যাঁ, রিক্সায় করে যায়, দিলাম রিক্সা। ওকে, 2 নম্বর হলো, মনে রাখবা, তো গ্যাপ দিয়ে লিখো 4টার মধ্যে 2 নম্বর। আমি কিন্তু নিয়ম লিখবো। 2 নম্বরে হলো রুসাফা, হ্যাঁ, এ স্টুডেন্ট of grade 3, এরপরে কি বলো, goes to school every morning by rickshaw। চাপাই লিখতেছো নিশ্চয়ই নাকি? জি স্যার। চাপাই লিখতেছো? এই চাপাই লিখতেছো নাকি? জি স্যার। আর কি বলো, যে আবার বলে জি স্যার, গ্যাপ দিয়ে লিখতে বলছি। ফাঁকা রাখছি স্যার মাঝে কিছু লেখার জন্য। ওকে, হ্যাঁ, আচ্ছা। 3 নম্বর হলো এই 2 নম্বরের সাথে আমি আবার এটা ধরো, 2 নম্বরে আমি তোমার আরেকটা বাক্য দিয়ে রাখি এখানে। এটা তো আছেই, এটা তো অর্থ রাখবো, অর্থ এটার সাথে আরেকটা বাক্য লিখো, ধরো করিম বা দা বয়, এটাও দিয়ে রাখি মডেল সেন্টেন্সের মধ্যে। দা বয়, WALKING, ওয়ার্কিং ইন দ্য field, SAW, so are dead men। ওকে, হ্যাঁ, সামনে গেলাম। কোন নিয়ম লেখার জায়গায় গ্যাপ রেখে মাঝখানে 3-4 লাইন করে, অন্তত 3 লাইন তো গ্যাপ রাখবেই। আবার 3 নম্বর বাক্য, 3 নম্বর মডেল সেন্টেন্স হলো as far as I know, হ্যাঁ, as far as I know, রুসাফা স্টুডেন্ট
of grade তুই কি ক্যাপিটাল লেটার লিখবে লাগবে এখানে গ্রেড 3 তে বলো তো লাগবে না to school every morning by rickshaw ওকে হ্যাঁ স্যার এক্ষেত্রে রোজ সাবার পরে কি কমা হবে? রুস্তফা স্টুডেন্ট হ্যাঁ হ্যাঁ হবে কম হবে স্টুডেন্ট অফ গ্রেড 3 এটার পরে কমা হ্যাঁ goes to school every morning by rickshaw ওকে হ্যাঁ আচ্ছা দাঁড়াও 4 নম্বর বাক্য আমি ইয়ার ক্লাসে করছি ইট ইজ নট পসিবল এটা অলমোস্ট ট্রান্সলেশনে যদি করতে জন্য দিলাম ইট ইজ নট পসিবল ওই যে ট্রান্সলেশনের ক্লাসে এই বাক্যটা ছিল মানে এই বাক্যটা আমরা অনুবাদ করছি ইংরেজিতে টু অ্যাচিভ ডিজায়ার্ড সাকসেস টু অ্যাচিভ SEHIEVE অ্যাচিভ ESIRED ডিজায়ার্ড সাকসেস SUCCESS সাকসেস by a 3-year plan it is not possible to achieve by a 3-year plan কি বলো এই যে বিকজ অফ ইয়ে ছিল না আমরা এই বাক্যটা অনুবাদ করছিলাম কিনা একটু বলো তো জি স্যার ইনস্টিটিউশনাল INSTITUTION institutional weakness and extreme poverty in a country Done. সবার লেখা শেষ তার পরের লাইনটা আরেকবার বললে ভালো হতো it is not possible to achieve desired success by a 3-year plan because of institutional weakness and extreme poverty in a country দেখবে যে আজকে ডেইলি স্টার লাইনটা মনে হয় এটার মতোই করতে হবে ওকে ডান হ্যাঁ দেখা শেষ জি স্যার আসো আমরা প্রথমে কি কাজ করব বলো প্রথম কাজটা হলো লেখার কাজ প্রাথমিক স্তরে অনুবাদকারী হিসেবে প্রথমে আন্ডারলাইন করে ফেলে সুবিধা হবে কি আন্ডারলাইন করবো একজন বলো একসাথে লেখা যায় এমন ফ্রেজগুলা ওয়ার্ড ফ্রেজগুলার আমরা আন্ডারলাইন করব প্রথম কাজ কি বলো আন্ডারলাইন করতে হবে একসাথে একসাথে পড়া যায় আন্ডারলাইন করে ঠিক আছে একসাথে লেখা যায় এমন ওয়ার্ড ফ্রেজ গুলাকে আমরা কি করব বলো আন্ডারলাইন করে ফেলবো আন্ডারলাইন করব ওকে ঠিক আছে আন্ডারলাইন করলাম প্রথম কথা কি লিখতে বলো প্রথমে আমরা কি কাজ করবো বলো আন্ডারলাইন করবো তাই না জি স্যার এরপরে আবার দেখো আগে নাম্বারিং করি পরে বলতেছি প্রথমে সাবজেক্ট অনুবাদ লিখলাম এক আমরা প্রথমে সাবজেক্ট আর ভার্বকে মানে কি করব আইডেন্টিফাই করব প্রথমে লেখা রেখো সাবজেক্ট এবং ভার্ব আইডেন্টিফাই করব সাবজেক্ট এবং ভার্বকে আইডেন্টিফাই করে সাবজেক্টের অর্থ লিখবো কিন্তু ভার্বের অর্থ লিখবো না আমরা সাবজেক্ট এবং ভার্বকে কি করব বলো একজন একটু হেল্প করো সাবজেক্ট ভার্বকে কি করব আইডেন্টিফাই করব কিন্তু সাবজেক্টের অনুবাদ সাবজেক্টের করব অর্থ কিন্তু লিখবো ভার্বের অনুবাদ করব না সাবজেক্টের অর্থ লিখবো কিন্তু ভার্বের অর্থ লিখবো না লিখবো না
লিখবো না। এরপর বাক্যের শেষে চলে যাবো। শেষে এরপরে শেষ দিক থেকে অনুবাদ করে 2, ক্রমান্বয়ে শুরুর দিকে আসবো, সবশেষে ভার্বের অর্থ লিখবো। 1 নম্বর পদ্ধতি। কি লিখছো একজন পুরো আমার একটু হেল্প করবা, কি লিখছো? এরপর বাক্যের শেষে চলে যাব এবং ক্রমান্বয়ে শুরুর দিকে আসবো আসবো। ওকে, এবং চলে দেখো সবশেষে ভার্ব অর্থ কি দাঁড়াচ্ছে বলো। রুসাফা, তারপরে রিক্সায় চড়ে রিক্সায় করে, সকালে রিক্সা যোগে, প্রতিদিন তারপরে সকালে প্রতিদিন সকালে, স্কুলে যান সকালে সকালে স্কুলে যান স্কুলে যাই যদি হয় এভাবেই হবে, কিন্তু অনুবাদ মনে রাখো শিওর। 1 নম্বর আমি কিন্তু বারবার ব্যবহার করবো নোট 3 নিয়ম। 1 নম্বর নোট 3.1 নোট 3.2 মনে রাখো, সামনে এইগুলো ফলো করবো। প্রথম নিয়মটা কি লিখতে বলো? একসাথে লেখা যায় এমন ফ্রেজ আন্ডারলাইন করবো। গুলোকে আন্ডারলাইন করব। হুম। সাবজেক্ট এবং ভার্ব আইডেন্টিফাই করব। তো এরপর সাবজেক্টের অর্থ লিখবো, ভার্বের লিখব না। কিন্তু ভার্বের অর্থ লিখবো। ভার্বের লিখবো না। এরপর বাক্যের শেষে চলে যাব এবং শেষ থেকে অনুবাদ করা শুরু করব এবং সর্বশেষ ভার্বের অর্থ লিখবো। সবশেষে ভার্বের অর্থ লিখে দেবো। জি স্যার। এখানে একটাই কথা, সাবজেক্ট এবং ভার্বকে আইডেন্টিফাই করব। এই আইডেন্টিফাই যত দেরিতে করবা অনুবাদ তত নষ্ট হবে তোমার। প্লিজ আমার এই কথাটা শুরু শোনো। বলো অনুবাদের ক্ষেত্রে মূল সিক্রেট কোথায় বলো? সাবজেক্ট এবং এবার ভার্ব আইডেন্টিফাই করা। সাবজেক্ট আর ভার্বকে ধরে আগে অনুবাদ করবা, মানে আগে মানে অনুবাদ করে, কিন্তু অনুবাদ করবা বুঝবা এটা সাবজেক্ট এটা ভার্ব, এটা সাবজেক্ট এটা ভার্ব। বিশ্বাস করো তোমার অনেক মানে মূল কথা তুমি বুঝে যাবা। ও সব বাদ দাও, আগে সাবজেক্ট আর ভার্বটার আগে তুমি বুঝে আগে মুখে মুখে বলো। অনুবাদ করে তুমি হয়তো সাবজেক্ট অর্থ লিখতে পারো, তারপরে সবশেষে ভার্ব অর্থ লিখবো। কিন্তু সাবজেক্ট ভার্ব দুইটা যদি মুখে মনে মনে অনুবাদ চিন্তা করো, তাহলে দেখো যে তুমি অনেকটাই উদ্ধার করে ফেলছো। সেকেন্ড, 2 নম্বর কথা কিছু না। 2 নম্বর হলো সাবজেক্ট আর এই বাক্য 2 নম্বর বাক্যে দেখো, এই হলো আগে আন্ডারলাইন করলাম, আন্ডারলাইন করে হলো, আগে আন্ডারলাইন করো। আন্ডারলাইন করা শেষ? হ্যাঁ না বলো। রুসাফা, a student of grade 3 goes to school every morning by rickshaw. The boy walking in the field saw a dead man. আন্ডারলাইন করা শেষ? জি স্যার। এখানে আর কিছু নাই। এখানে হলো সাবজেক্ট এবং ভার্বের মাঝে যদি কিছু থাকে এটা সাবজেক্ট অংশ হিসেবে গণ্য হবে। এক্ষেত্রে মূল ভার্বের আগ থেকে অনুবাদটা শুরু হয়। আবার খেয়াল করে দেখো, এই বাক্যের কি রুসাফা কমা দিয়ে 3য় শ্রেণীর ছাত্রী এই কথা লিখবো, নাকি 3য় গ্রেডের স্টুডেন্ট শিক্ষার্থী রুসাফা, কোনটা লিখবো বলো? 3য় গ্রেডের শিক্ষার্থী তৃতীয় গ্রেডের শিক্ষার্থী কথাটা কি দাঁড়ালো, নিয়মটা কি করলাম? এখানে দেখো, দা বয় ওয়াকিং ইন দ্য ফিল্ড, তাহলে আমরা কি ছেলেটি যে হেঁটে যাচ্ছিল রাস্তা দিয়ে এভাবে করবো, নাকি মাঠে হেঁটে যাওয়ার রাস্তা সময় দিয়ে ছেলেটি? হেঁটে যাওয়া ছেলেটি মাঠে হেঁটে যাওয়ার ছেলেটি। হ্যাঁ, ওকে ওকে লিখো তাহলে সাবজেক্ট লিখো, সাবজেক্ট এবং মূল ভার্বের মাঝে নিচে ব্যাখ্যা লিখো। অর্থ লেখার পরে অর্থ লেখার জন্য জায়গা খালি লিখো, আগে ব্যাখ্যা বলতেছি। সাবজেক্ট এবং মূল ভার্বের মাঝে যে অংশটুকু সবসময় যে কেই যেন পজিশন থাকবে এমনটা না। সাবজেক্ট এবং মূল ভার্বের মাঝে যে অংশটুকু থাকে, আবার বলো সাবজেক্ট এবং মূল ভার্বের মাঝে যেটা থাকে এটা প্রায় সময় সাবজেক্টের অংশ হিসাবে গণ্য হয়। যে অংশটুকু থাকে এটা প্রায় সময় কি হিসাবে গণ্য হয়, কিসের অংশ হিসাবে? সাবজেক্টের অংশ হিসেবে মানে ঘুরে ফিরে এটা সাবজেক্ট সম্পর্কেই বলে, অধিকাংশ ক্ষেত্রে 90% ক্ষেত্রেই সাবজেক্টের সম্পর্কেই বলতেছে এগুলা।
স্যার সেক্ষেত্রে এটা এ- কোন ফ্রেজ হবে? এটা Noun এটা নাও, এটা নাউন ফ্রেজ, কেস ইন এ পজিশন নাউন ফ্রেজ, মনে রাখবা। আর এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। আবার বলো, কেস ইন এ পজিশন কি? নাউন ফ্রেজ। নাউন আর ফ্রেজ। অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হলো গেল। অ্যাডজেক্টিভ ফ্রেজের শর্ত আছে, বলো প্রিপজিশন এবং পার্টিসিপল যুক্ত ফ্রেজ অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমার সাথে একজন আমার সাথে রিপিট করো, বলো কোন স্যার নাউন বা প্রিপজিশন, প্রনাউনের পরে। না, আমার সাথে আবার বলো, কোন নাউন বা প্রনাউনের পরে। নাউন বা noun বা pronoun এর নাউন বা পরে। প্রোনাউনের পরে প্রিপজিশন বা পার্টিসিপল যুক্ত ফ্রেজ বসে। প্রিপজিশন বা পার্টিসিপল যুক্ত ফ্রেজ বসলে ওই নাউন বা প্রনাউন কে বুঝালে ওই নাউন বা প্রোনাউনকে বোঝালে আজীবন অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর যেমন অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওয়াকিং দ্বারা কাকে বুঝাইছে বলো? দা The বয়কে। boy. আচ্ছা, রুসাফা এ স্টুডেন্ট অফ গ্রেড 3 গোস টু স্কুল এভরি মর্নিং বাই রিক্সা। ওকে, তাহলে এখন আমরা বললাম সাবজেক্ট এবং মূল ভার্বের মাঝে যেটা আছে। দেখো এর আগে কিন্তু একদিন আমি ক্লাসে পড়াইছিলাম, যে বলছিলাম নোট, ওই যে নোট 3 এর দ্বিতীয় কথা পড়বো, লেখা ছিল না একটা উদাহরণ, কোন একটা উদাহরণ পড়াইছিলাম? প্রথমে লেখা ছিল। হ্যাঁ, লেখা ছিল। তাহলে দেখো, সাবজেক্ট এবং মূল ভার্বের মাঝে যে অংশটা থাকবে সেটা সাবজেক্টের অংশ হিসাবে গণ্য হয়। এক্ষেত্রে সাধারণত কোথা থেকে অনুবাদটা শুরু হয় বলো? ওই অংশটুক থেকে এই আগেরটা অংশটুকু অনুবাদ। থেকে স্যার যে মাঝের যে মানে পার্ট মূল সেখান ভার্বের থেকে আগ স্যার। থেকে অনুবাদটা শুরু হয়, লেখা রাখো সাধারণত মূল ভার্বের আগ থেকে অনুবাদটা শুরু হয়, মূল ভার্বের আগ থেকে। তাহলে অর্থটা হলো তৃতীয় গ্রেড। এবার বলো, গ্রেডের অর্থ কি? শ্রেণী শ্রেণী। বা হচ্ছে যে grade লেখা যায় আরে স্যার। গ্রেডের অর্থ গ্রেড, বুঝছো কিনা বিষয়টা? স্যার গ্রেডের অর্থ এটা গ্রেড। স্যার এটা আমি তোমাকে বললাম যে এই যে বলছো না, সব শব্দের অনুবাদ করতে হবে কিনা, গত ক্লাসে যে অনেক ফান করলাম। চশমা, তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী রুসাফা, এরপরে রিক্সায় করে ডান। হ্যাঁ, এরপরে মাঠে, এরপরে কি মাঠে হেঁটে যাওয়া, যদি বলি মাঠে, মাঠে মাঠ, হাঁটতে থাকা ছেলেটি। ধরো মাঠে, ধরো মাঠে, মাঠ, মাঠ দিয়ে, অথবা মাঠে হেঁটে হেঁটে যাওয়া ছেলেটি। যাওয়ার সময় যদি আমি বললাম, খেয়াল করো এই সময়ের ইংলিশ এখানে আছে কিনা, হ্যাঁ বা না বলো? নেই স্যার। না স্যার এটার নাই। নাম হলো সহায়ক শব্দ। কি শব্দ? আমি বলছেন সহায়ক শব্দ। সহায়ক জি মাঠে স্যার। হেঁটে যাওয়ার শব্দটি ছেলেটি, এই কথা না বলে যদি আমি বলি মাঠে হেঁটে যাওয়ার সময় ছেলেটি, মানে এটা কি অর্থের পরিবর্তন ঘটে? না স্যার, বরং না স্যার, সুন্দর খুব করে। বেশি না। আরো ভালো হয় স্যার। অর্থের পরিবর্তন ঘটছে না, এই হলো বিষয়। তাহলে আমরা জি এই স্যার। বারবার সহায়ক শব্দ আমাদের প্রয়োজন খুব, এটা বুঝলাম আর কি। তাহলে হয়ে গেল, নোট দুইটা শেষ হয়ে গেল। ডান, সামনে যাবো। হ্যাঁ হ্যাঁ জি স্যার। স্যার এক মিনিট। ওকে স্যার। আচ্ছা, তারপরে আসো, সরি কই, এরপরে আমি কই লিখছি? এই কি ঘটনা কি? ও হ্যাঁ, পেয়েছি। অ্যাজ ফার অ্যাজ আই নো। তাহলে এই বাক্যে খেয়াল করে দেখো, এই বাক্যে হলো আমরা সাবজেক্টের পূর্বে কমা দ্বারা যুক্ত কোনো ফ্রেজ থাকলে সেটিকে আগে অনুবাদ করে ফেলে সুবিধাজনক। আবার বলো, কি বলছি? অ্যাজ ফার অ্যাজ আই নো, আমার জানা মতে, আমার জানা মতে। আবার বললাম, আগে কথা লিখো, সাবজেক্টের পূর্বে কি বলো? কমা দ্বারা কোনো কমা বাক্য কোনো ফ্রেজ থাকলে বা বাক্য থাকলে কমা দ্বারা যুক্ত কোনো ওয়ার্ড বা ফ্রেজ থাকলে সেটিকে আগে অনুবাদ করে ফেললে সুবিধা হবে। সবসময় মনে রাখবে, সাবজেক্টের পূর্বে কমা দ্বারা যুক্ত অংশ যেটা আছে সেটাকে আমরা যদি অনুবাদ করি সেটা আমাদের জন্য সবসময় সুবিধাজনক। আরেকবার বলো, কি বলছি? সাবজেক্টের পূর্বে কমাযুক্ত কোনো ফ্রেজ বা ওয়ার্ড থাকলে ওয়ার্ড বা ফ্রেজ সেটি থাকলে সেটাকে আগে অনুবাদ সেটাকে করে ফেললে সুবিধা হবে। সুবিধা হবে। আচ্ছা, একটু কথা বলে রাখি, আবারও সতর্ক। এই ধরনের ওয়ার্ড ফ্রেজ বাক্যের শুরুতেই থাকবে নাকি এটা মাঝেও থাকতে পারে, শেষেও থাকতে পারে?
স্যার যে কোনো জায়গায় তার থাকতে মাঝে পারে থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে। অর্থাৎ এরকম থাকতে পারে, রুতফা এ স্টুডেন্ট অফ গ্রেট গোস টু স্কুল এভরি মর্নিং বাই রিক্সা অ্যাজ ফার অ্যাজ আই নো। লিখে রেখে এই ধরনের ওয়ার্ড বা ফ্রেজ বাক্যের মাঝে বা শেষেও থাকতে পারে। স্যার যেখানে থাকুক মানে ফার্স্টে এটা আমরা অনুবাদ আগে করব। অনুবাদ করলে সুবিধা হবে, সুবিধাজনক। মনে রাখবা, কোনো জায়গায় কিন্তু আমরা বলি নাই করতে হবে, এই সমস্ত কথা বলা যাবে না এখানে, সুবিধাজনক আর কিছু না। তুমি যেমনি বলো ভাব জি স্যার। প্রকাশ করলে রয়েছে, জাস্ট মাঝে নাও শুরুতে নাও, এগুলো কোনো বিষয় না। আমরা অনুবাদের একটা মানে প্রক্রিয়ার মধ্যে আনতেছি। অ্যাজ ফার অ্যাজ আই নো, তাহলে আমরা বললাম সাবজেক্টের পূর্বে কমা দ্বারা যুক্ত কোনো ওয়ার্ড ফ্রেজ থাকলে, হ্যাঁ, আমরা সেটাকে আগে অনুবাদ করলে সুবিধা হবে। কি লিখতে একজন বলো। সাবজেক্টের আগে কোনো ওয়ার্ড বা ফ্রেজ থাকলে সেটিকে আগে অনুবাদ করা সুবিধাজনক। সুবিধাজনক। এই ধরনের ওয়ার্ড ফ্রেজ এই কোথায় ধরনের থাকতে ওয়ার্ড পারে? বা ফ্রেজ বাক্যের মাঝে বা শেষেও থাকতে পারে। ওকে, ঠিক আছে, ডান। হ্যাঁ, অনুমতি দিলে সামনে যাবো। ইয়েস Yes, স্যার। sir. প্রসিড। ওকে, 3 নম্বরে আগে ইয়ে করো, ইট ইজ নট পসিবল টু অ্যাচিভ desired success by a 3-year plan because of institutional weakness and extreme poverty in a country. লেখা দাগানো শেষ? জি ইয়েস স্যার। স্যার। নোট 3 এর 1 নং কৌশলটি ভালো না লাগলে, ভালোভাবে না মিললে সরাসরি 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 শেষ দিক থেকে শুরু করে শেষ দিক থেকে অনুবাদ করে শুরুর দিকে যাব। সরাসরি কি করবো বলো? শেষ দিক থেকে অনুবাদ করে শুরুর দিকে অগ্রসর হব। এবং সবশেষে কি বলবো? সবশেষে কি লিখবো? ভার্ব। ভার্বের অর্থ লিখবো। ডান। ভার্বের কি অংশ লিখবো? হ্যাঁ হ্যাঁ, অর্থ লিখবো। হ্যাঁ, অর্থ লিখবো। হ্যাঁ, একজন আমার সাথে বলো, মানে তোর বাংলা অর্থ লেখা লাগবে না, আমরা নাম্বারিং করি। 1 নাম্বারিং করো। ইন এ কান্ট্রি বলো। স্যার ভার্বের পর শব্দটা কি? দেশে। হ্যাঁ, এই বুঝছো কিনা, নোট 3 এর 1 নং কৌশলটি ভালোভাবে না মিললে আর কি, ধরো শব্দের অর্থ লিখে মিলতেছে না, সরাসরি শেষ দিক থেকে অনুবাদ শুরু করে শেষের দিক আমরা শুরুর দিকে অগ্রসর হব এবং সবশেষে ভার্বের অর্থ লিখবো। দেখো, একটি দেশে 2 নম্বরে Extreme এক্সট্রিম poverty. পভার্টি, তারপরে চরম দারিদ্র। চরম দারিদ্র 3 নম্বরে বললাম, এবং ধরো প্রাতিষ্ঠানিক বিকজ দুর্বলতা। অফ কি প্রাতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিক দুর্বলতার কারণে। তারপরে 5 নম্বরে কি 3 বছর ত্রিবার্ষিক পরিকল্পনা। ত্রিবার্ষিক পরিকল্পনার মাধ্যমে। তারপরে কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা। সাফল্য
সাফল্য। অর্জন করা 7 নম্বরে অর্জন করা সম্ভব সম্ভব হয় না, আমি কি নয়, বুঝতে পারছি তো? সম্ভব সম্ভব নয়। নয়। এই 4টা দিয়ে দেখো আমরা একটা মানে 4টা দেওয়ার 4টাই শেষ হয়নি এখন, আরো কাহিনী রয়ে গেছে। এই 4টা মোটামুটি তোমার মিলে যাবে, 80% 90% মিলবেই। Because এই 4টা বাক্য, এই 4টা মডেল সেন্টেন্স, আমার মডেল সেন্টেন্স 4টা নাম বলো, রুসোভা দিয়ে 4টা বাক্য নাম বলো, 4টা বাক্যের নাম বলো, 4টা বাক্য একদম শুধু মুখে মুখে বলো। Rusofa goes to school every হুম morning by rickshaw. হুম দ্বিতীয় নম্বর, Rusofa, student of grade 3, goes to school every morning by rickshaw. হুম As far as I know, Rusofa, a student of grade 3, goes to school every morning by rickshaw. It is not possible to achieve desired success by a 3-year plan because of institutional weakness and extreme poverty in a country. ওকে, এবার আসো, এবার লিখো। স্যার এই ক্ষেত্রে কি মানে সাবজেক্টের অর্থ পর্যন্ত যাব না? সাবজেক্ট অর্থ পর্যন্ত যাবে, সাবজেক্ট অর্থ পর্যন্ত লেখা ভার্বের সবশেষে ভার্বের অর্থ, একদম শুরুর দিকে বা সবশেষে, তাহলে ভার্বের আগে আসবে সাবজেক্ট এক্ষেত্রে সাধারণত। ওকে, বুঝছো, সাধারণত ক্ষেত্রে ভার্বের আগে সাবজেক্ট আছে। আচ্ছা, এবার নোট কত 4 লিখো, নোট 4 লিখো। নোট 4 এ হলো, নোট 4 এ লিখো, নোট 3 এর কলা কৌশলগুলো কাজে না লাগলে, নোট 3 এ প্রদত্ত 4টি কৌশল, নোট 3 এ প্রদত্ত 4টি কি বলো, 4টি কৌশল। হ্যাঁ, কাজে না লাগলে হ্যাঁ, কাজে না লাগলে পুরো প্যাসেজটি খুব ভালোভাবে পড়ে না লাগলে, হ্যাঁ কি করবো আমরা, পুরো প্যাসেজটি খুব ভালোভাবে পড়ে, সর্বোচ্চ ভাব এবং অর্থ সংগতি, সর্বোচ্চ ভাব এবং অর্থ সংগতি বজায় রেখে, সর্বোচ্চ ভাব এবং কি বলো, অর্থ সংগতি বজায় রেখে নিজের ভাষায় মূল ভাবটি লিখে দেব, নিজের ভাষায় মূল ভাবটি লিখে দেব, ভাবটি লিখে দেব। এটা আমি পরে প্র্যাকটিস করাবো। যেমন লিখে দেবো, যেমন মেবি 36তম বিসিএস এর উদাহরণটা, 36তম বিসিএস এর উদাহরণটি লক্ষ্য করি। লক্ষ্য করি তো দফলা হবে কি হবে না? জফলা হবে। হবে না। হবে না স্যার। এই দফলা দিয়ে কাইটা লিখো, এই লক্ষ্য যদি তাকানো হয় তাহলে দফলা হবে না। লক্ষ্য কখন দফলা হবে? নোটিস করা। হ্যাঁ, দফলা হলে তো টার্গেট, এইম, গোল হইলে, লক্ষ্যমাত্রা হইলে, যেমন লক্ষ্য, জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য। তাহলে কাইন্ডলি একটু কাইন্ডলি তুমি একটু খাতায় লিখে রেখে উদাহরণটা পরে অ্যানালাইসিস করবো। হোমওয়ার্ক কি দিলাম একটু বলো, হোমওয়ার্ক কি দিছি বলো? তার 36তম বিসিএস এর উদাহরণ। মানে আমার যতটুকু মনে পড়ে শর্ট দিয়ে বাক্যটা ছিল, একজন একটু আমার যদি হেল্প করতে পারতা। শর্ট দা কি জানি, শর্ট দা, হ্যাঁ, সফট স্প্রিং, SPRING, আর এরপরে কমা দিয়ে এরপরে বাকিটা লিখে দিছিল। হ্যাঁ, আর কি কি জানি আছে, স্যার মানে এটা তো সরি, খুব কঠিন। আমি তো তাই বললাম, এটা ওই নিয়মের সাথে মিলবে না। পুরোটা পড়বা, পড়া যে ভাব তোমার ভিতরে কাজ করে ভাবে মিলিয়ে ফেলবা, বুঝছো কিনা? এটা নিয়মের মধ্যেও করবে না, নিয়ম দিয়ে ইয়ে করতে পারবে না। তুমি কি অনুমোদন করছো লিখে দিয়ে আসবা, এটা হলো লেখা কাজ, কিন্তু একটা তুমি ধারণা উপলব্ধি করতে পারবা। ওকে, লাস্ট নোট কত?
5 স্যার এটা কি পুরোটা না? লিখে নিয়ে আসবো? হ্যাঁ হ্যাঁ, পুরোটা অবশ্যই লিখো, পুরোটা লিখলে তো বুঝতে মানে আমার বুঝাইতে সুবিধা হবে, পুরোটা খাতা লিখো। ওকে, জি স্যার। আচ্ছা, এখন কথা নোট নোট এবার হলো নোট 5 এর মধ্যে নোট 3 তে প্রদত্ত। স্যার এইটাই কি শোনো, লাস্টের, এটাই কি নোট 4? ওই যে নোট 3 এর প্রদত্ত 4টি কৌশল কাজে না লাগলে এটাই কি নোট 4? এটা নোট 4 এ গেল। নোট 4 এ হলো, নোট 4 কোন কথাটা বললাম, যে ধরো উপরে নোট 3 তে আমি 4টা কৌশল বলছি, কাজে লাগছে না, সাবজেক্ট প্লাস ভার্ব কোনো কিছুতে মিলে না, দেখো এটা তখন একটা আইডিয়া করে তুমি একটা উত্তর করবা, ঠিক আছে? আচ্ছা, জি স্যার, জি স্যার। তবে এই ধরনের ঘটনা খুব রেয়ার কেস, খুবই রেয়ার। আচ্ছা, নোট 3 এইটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এখন বলতেছি। নোট 3 এ প্রদত্ত নিয়মগুলো অনুসরণ, হ্যাঁ 3 তে প্রদত্ত নিয়মগুলো অনুসরণ করার পরে, অনুসরণ করার পরেও যদি মনে হয় অনুবাদে সাবলীলতার ঘাটতি আছে, বুঝছো? তাহলে প্রয়োজন মতো কি কাজ করবো বলো? সহায়ক শব্দ, শব্দ যোগ। সহায়ক শব্দ সংযোজন, তারপরে অপ্রয়োজনীয় শব্দ বিয়োজন, যে শব্দটার অর্থ করার কারণে অনুবাদটা মানে ইয়ে হয়েছে, শব্দ সংকোচন, বারবার ধরো আমি আসতেছে, শব্দ সংকোচন, অথবা লাল কম দিয়ে লেখা রেখো, অথবা কিছু শব্দ আর পিচ করে কি করবো বলো? পুরো বাক্যটি রিসাইজ বা হিসেব করে লিখবো, হ্যাঁ করবো। আচ্ছা, এখন রিসাইজ বা হিসেব করতে গেলে কি হয়, দাঁড়াও, এক্ষেত্রে কি করবা? আচ্ছা গেল, লিখবো। এরপর একটা কথা আছে, লেখা শেষ এখানে। পুরো বাক্যটি প্রিসাইজ আর বা রিশেপ করবো আর কি, মানে পুরোটা আবার নতুন করে আবার গোছাই নেব, ঠিক আছে? আচ্ছা এবার আসো, দাঁড়াও, কথা লেখার তো পুরো প্যাসেজ অনুবাদ করার পরে, এটা একটা গুরুত্বপূর্ণ কথা, পুরো প্যাসেজ অনুবাদ করার পর, এই যে অনুবাদ করে ফিরে রেখে আসো, এটা হলো বড় সমস্যা। অনুবাদ করার পর, পুরো প্যাসেজটি অনুবাদ করার পরে কি কাজ করব? অনুবাদটি নিউজ প্রেজেন্টার মতো করে একবার পড়ব, অনুবাদটি পড়ব। সে সময় কোথাও খাপছাড়া মনে হলে, খাপছাড়া
মনে হলে কি কাজ করবো বলো? প্রয়োজনীয় লিঙ্কার ব্যবহার করতে পারো, লিঙ্কার ব্যবহার করে অনুবাদটি কি করবো বলো? সুখপাঠ্য করব। সুখপাঠ্য, এই হলো সুখপাঠ্য শব্দটা গুরুত্বপূর্ণ করবো, অনুবাদ সুখপাঠ্য হতে হবে। আচ্ছা এখন বলবা তো তাহলে এটা এক্ষেত্রে এ কারণে অনুবাদ করার সময় লাইন স্পেস একটু বেশি রাখবো। বলো কেন এই কাজটা করবা? যাতে নতুন করে অ্যাড পরে অ্যাড করা যায় স্যার। এই হলো বিষয়। অনুবাদ করার সময় লাইন স্পেস যেন আমি মানে ধরো কাইটা দিলেও যদি বাই চান্স কাইটা দিতে হয় বাই চান্স বা কোনো শব্দ সংযোজন করতে হবে যেন টান দিয়ে ইয়ে করে যেন দৃষ্টিকটু না মনে হয়। খুব আবার বললাম চাপাই অনুবাদ করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, স্যার এটা করতে গেলে ওভাররাইট হবে না? কেন ওভার রাইটিং হচ্ছে কেন? তুমি যদি ধরো আমি এই কথা বললাম, এই ধরো আমি তখন আমি তখন এই কাজটা তখন যদি মনে হয় এই আমি একটা লেখা দিচ্ছি, বলো এটা কি দৃষ্টিকটু হইতেছে? মানে স্পেস থাকার কারণে তোমার ওই দৃষ্টিকটু মনে হবে না, তুমি ইয়ে করে ফেললো। ঠিক আছে, আনলে দেখবে যে একটা হিজিবিজি করে ফেলতেছো। অনুবাদের সিস্টেম তো, অনুবাদের অন্যতম পদ্ধতি হলো অনুবাদে যখন এই যে রাফ শিট থাকে না, ওই শিটের মধ্যেও অনেক গ্যাপ থাকে। অনুবাদ করার সময় গ্যাপ দিয়ে করতে হয়, যখনও পরে এটা অনুবাদের নিয়ম এরকম। তারা পত্রিকা ডেস্কে কাজ করে না, ওই বড় লাইন গ্যাপ দিয়ে লিখে, তখন সম্পাদক মাঝানে ধরো লাইন অনুবাদের স্বাভাবিক নিয়ম হলো 1.5 লাইন করে গ্যাপ রাখা, যারা এই অনুবাদের জন্য যিনি আবার প্রুফ দেখেন। ঠিক আছে, ধরো আমি একবার দিছিলাম উনি ছুঁড়ে ফেলা দিচ্ছিলেন, ওই যে আমি একবার অল্প কিছুদিন গেলে কাজ করছিলাম তো তোমার কারণ উনি আবার কোথায় সংশোধন করবেন, এই অনুবাদের কাজগুলো মাঝখানে লাইন গ্যাপ রাখা। তো অনুবাদ তুমি ইয়ার মধ্যে অনুবাদটা গ্যাপ রাখবা যেন পরবর্তীতে ইয়া করা হয়। মনে রাখবা সর্বশেষ হলো সুখপাঠ্য অনুবাদ করা খুব জরুরি কাজ। তো অনুবাদ সুখপাঠ্যের ক্ষেত্রে নোট 1 2 3 4 আমরা মিলাই ফেলছি, মিলাই পড়ার পরেও মিলাইছো, মনে রাখবো মিলাই পড়ার পরে লেখার সময় তুমি দেখতেছো যে সুখপাঠ্য হয়েছে কিনা। যেমন 1 নম্বর উদাহরণটি, প্রথম উদাহরণটি আবার খেয়াল করি, প্রথম উদাহরণটি আবার দেখি, প্রথম উদাহরণে চলে আসো, আবার দেখি 1 নম্বর উদাহরণটা কি ছিল বলো? এক নম্বর উদাহরণটা কি ছিল? goes to school every morning while জীবনেও না সলিটারি সায়েন্টিস্ট। The solitary scientist making important discovery by himself. ওইটা স্যার? হ্যাঁ এটাই, এই যে দেখো তোমরা, আমি আবার লিখতে হবে আর কষ্ট করে, দা সলিটারি সায়েন্টিস্ট। আরেকবার দেখো, দা সলিটারি সায়েন্টিস্ট, এটা তোমরা অনুবাদ যেটা করছো এবার আসো, আজকে আমরা এই কাজটা বেশি করব, সলিটারি সায়েন্টিস্ট। তারপরে মেকিং ওইখানে মেকিং ইম্পর্টেন্ট ডিসকভারিজ by himself has in many instances, মিউট করে ফেলো, কে আনমিউট করাছে? in many instances, many instances been replaced by a cooperative scientific team. Scientific, scientific team, TEM। তাহলে অনুবাদ আমরা এখানে আমরা কোনটা প্রয়োগ করছিলাম একটু বলো, কি লেখা ছিল এখানে? নোট 3/2, ইয়েস অর নো, এটাই ছিল না? নোট 2 ছিল না? হ্যাঁ নোট 2 নাকি ছিল, তাহলে বলেছে উল্টা পাল্টা। নোট 2 দ্বিতীয় কথা ছিল।
এই যে নোট নোট 3 এর দ্বিতীয় কথা, সরি নোট 3 এর দ্বিতীয় কথা বলেছে, নোট 3 এর দ্বিতীয় কথা। নোট 2 তে তো আমি এই যে একটা মানে এই যে ওভার রাইটিং এর বিষয়টা বলছি আর কি। ওকে, নোট 3 এর দ্বিতীয় কথা, ঠিক আছে? এবার আসো, আমি আমার প্রথম কাজ কি করা বলো, প্রথম কাজটা কি? আন্ডারলাইন করা আচ্ছা আচ্ছা, যাক তোমার কথা আন্ডারলাইন করলাম। এরপরের কাজটা কি? সাবজেক্ট এবং ভার্ব আইডেন্টিফাই করা। সাবজেক্ট এবং ভার্ব আইডেন্টিফাই করা। এই কাজটা যত করবা, দেখো মেকিং ইম্পর্টেন্ট ডিসকভারিজ, তারপর বাই হিমসেলফ, হ্যাজ, তারপর ইন মেনি ইনস্টেন্সেস, বিন রিপ্লেসড বাই এ কোঅপারেটিভ সায়েন্টিফিক টিম। তোমরা বলো এবার সাবজেক্ট কে? The solitary scientist. হ্যাজ বিন রিপ্লেসড। তো মনে রাখবা, এই যে দেখো সলিটারি সায়েন্টিস্ট হ্যাজ বিন রিপ্লেসড, তুমি কিন্তু প্রথমে তুমি একটা সহজে উদাহরণ করে ফেলছো যে মানে একক বিজ্ঞানী স্থানান্তরে, একক বিজ্ঞানী কি হয়ে গেছেন বলো? প্রতিস্থাপিত হয়ে গেছেন, হ্যাঁ, বাই এ কোঅপারেটিভ সায়েন্টিফিক টিম। দেখো তুমি কিন্তু অলমোস্ট তার অর্থ একক বিজ্ঞানী। আচ্ছা, তাহলে আমরা অর্থটা কি করতেছি, নিয়ম অনুযায়ী আগে আসো। এই দেখো, তাহলে আমরা অর্থ শুরু করছিলাম এখান থেকে, মনে আছে কেন? দেখো, গুরুত্বপূর্ণ আবিষ্কারকারী, সরি নিজে নিজে গুরুত্বপূর্ণ আবিষ্কারকারী, একক বিজ্ঞানী, নিঃসঙ্গ বিজ্ঞানী, এরপরে একটি সহযোগী বৈজ্ঞানিক দল দ্বারা অনেক ক্ষেত্রেই এরপরে হলো প্রতিস্থাপিত হয়েছে। আচ্ছা, এখন আমার নোট, দয়া করে নোট 5 টা আরেকবার আমার পড়া শোনাও। নোট 5 করে শোনাও। শেষের দিক থেকে করব। শেষের দিক থেকে আমরা আমার না না নোট 5 এ কি ছিল? স্যার, নোট 5 এ নোট 3 তে প্রদত্ত নিয়মগুলো অনুসরণ করার পরেও যদি মনে হয় অনুবাদের সাবলীলতার ঘাটতি আছে, তাহলে প্রয়োজন মতো সহায়ক শব্দ সংযোজন, অপ্রয়োজনীয় শব্দ বিয়োজন, শব্দ সংকোচন অথবা কিছু শব্দ আকপিস করে পুরো বাক্যটি রিসার্চ বা রিসেপ করব। পুরো প্যাসেজ অনুবাদ করা। হ্যাঁ, শেষ শেষ আমি বলে রাখি, এই কথার মধ্যে লেখা রেখো। এই কথার মধ্যে হলো মানে আমি অনুবাদে কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার চেষ্টা করব। লেখা রাখো, অনুবাদে কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করলে অনুবাদ আরো বেশি সাবলীল হয়। এই কথা লেখা রেখো। অনুবাদে কি ল্যাঙ্গুয়েজ, কলোকিয়াল বানানটা কি বলবা? কলোকিয়াল বানান একজন বলো। কলোকিয়াল তারপরে QUIAL। কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ মানে কি স্যার? চলিত ভাষা, মানে মৌখিক ভাষা, মানে অর্থাৎ সাধারণের মাঝে প্রচলিত মুখের ভাষা। হ্যাঁ, সাধারণের মুখের ভাষা, সাধারণের মুখের ভাষা, মুখের ভাষা মনে রাখবা এটা। হ্যাঁ, সাধারণ আমরা যেভাবে কথা বলি সাধারণত। এই বাক্যটার অনুবাদটা আমি এবার লেখা রাখো, রিসাইজ করে আমি কি লিখতাম দেখো। এমন অনেক দৃষ্টান্ত আছে যেখানে দেখা যায়, এমন অনেক দৃষ্টান্ত আছে রয়েছে যেখানে দেখা যায় একটি সহযোগী বৈজ্ঞানিক দল একক বিজ্ঞানীর কৃতিত্ব দখল করে নিয়েছেন। এই লাইট আবিষ্কার করছে কে? টমাস এডিসন। টমাস আলভা এডিসন। তোমার ঘরের মধ্যে যে লাইটটা আছে এটা কোথা থেকে কিনছো? বাজার থেকে।
আরে মার্কেট থেকে আচ্ছা, ঠিক আছে। আরে তা তো বুঝছি আমি। এটা কি টমাস আলভা এডিসন থেকে কিনছো নাকি ফিলিপস? ও টমাস আলভা এডিসন থেকে নিয়ে আসছে। জি থ্যাংক স্যার, ইউ। ফিলিপস থেকে স্যার। আমার তো একটা ফিলিপস ট্রান্সটেক ফিলিপস এগুলা থেকে কিনছি। জি স্যার, ফিলিপস ট্রান্সট্রেক, হ্যাঁ। এই তো দেখো না, একবার টমাস আলভা এডিসন থেকে নিয়ে আসছে নাকি? ঠিক আছে, ওকে। তাহলে এই যে ধরো তাহলে এই বাক্যের অর্থ হলো, খেয়াল করতে হাডুডু, খুব আমার দিকে তাকাও। হাডুডু হ্যাজ বিন রিপ্লেসড বাই ক্রিকেট। হাডুডু ক্রিকেট দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। আর আমি যদি বলি হাডুডু, হ্যাঁ, হাডুডু স্থান দখল, ক্রিকেট হাডুডুর স্থান দখল করে নিয়েছে, কোনটা বেশি সুন্দর? সেকেন্ডটা সুন্দর। আমি অনেক কষ্ট করবো, স্ট্রাইক করব তোমার এই কথাটা বোঝানোর জন্য যে অনুবাদটা তুমি কঠিন করে না করে সহজ করে করো। অনুবাদটা তুমি এইভাবে না করে এইভাবে তুমি অনুবাদটা দাঁড় করাইছো, সেটা সত্য কথা। নোট 6, নোট 1 ভালোভাবে প্রয়োগ করবা। দেখো, নিজে নিজে গুরুত্বপূর্ণ আবিষ্কারকারী একক বিজ্ঞানী একটি সহযোগী বৈজ্ঞানিক দল দ্বারা অনেক উপমায় অনেক দৃষ্টান্তে প্রতিস্থাপিত হয়েছেন, এটা হলো অর্থ। কিন্তু আমি যদি বলি এমন অনেক দৃষ্টান্ত আছে যেখানে দেখা যায় একটি সহযোগী বৈজ্ঞানিক দল একক বিজ্ঞানীর কৃতিত্ব দখল করে নিয়েছেন, এখন তুমি আমারে বলবা এই কৃতিত্ব শব্দের এমন অনেক দৃষ্টান্ত রয়েছে, হ্যাঁ, এই ইন মেনি ইনস্টেন্সেস অফ কলমিটা, যেখানে দেখা যায় এটা হলো সহায়ক শব্দ। তুমি আমারে বলবা যে এইটা ডকুমেন্ট কি, চলো আমি সব ডকুমেন্ট দেখাই তোমার, ফেলে দেওয়া হবে। এই যে দখল করে নিয়েছেন, হ্যাজ বিন রিপ্লেসড অর্থ দখল করে নিয়েছেন, এটা হলো কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ। আমি কি বুঝাতে পারছি? কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ মানে হলো প্রতিস্থাপিত হয়েছে, এই কথা না বলে যদি কৃতিত্ব দখল করে নিয়েছে, কোনটা তোমার কাছে ভালো লাগতেছে? কোনটা কলোকিয়াল? স্যার কৃতিত্ব এই হলো দখল করে বিষয়। নিয়েছে। জি স্যার। কথা আমার বুঝছো বিষয়টা? হ্যাঁ জি স্যার। ওকে, তাহলে চলো আমরা একটু সরাসরি ইয়াতে চলে যাই, শীটে চলে যাই, হ্যাঁ নাকি? আচ্ছা, হ্যাঁ লিখো, মানে আর কোনো কেউ দয়া করে আল্লাহর রাস্তায় মিস করো না। কারণ শোনো, আমি কি তোমার এই লেকচারের মধ্যে শব্দার্থ শিখাইতেছি? হ্যাঁ বা না বলো তো? বাক্যের অর্থ শব্দার্থ শিখাইতেছি? না স্যার। আমরা শব্দার্থ না শিখলে তুমি ডিকশনারি দেখে নিও, এটা আমরা কাজ হলো অনুবাদটা কিভাবে একটা, ধরো, হৃদয়গ্রাহী। ওই যে প্রথম দিন অনুবাদটা, এই যে সিরিয়ান নিউজটা শুনছিল না একটু, 1-2 মিনিট শুনছিল না একটু, জি স্যার। মাথায় ঢুকছে না? এইভাবে আমার অনুবাদটা পড়লেও স্যারের হৃদয়ে ঢুকবে, হৃদয়ে স্যার দেখে নাম্বারটা দিবে, বুঝে এটা একটা খেলা, 1 মিনিটে স্যার 20 নম্বর থেকে 25 নম্বর থেকে 20 নম্বর দেওয়ার চিন্তা করবেন। এটা একটা গেম, কিন্তু আমি স্যারের মনোরঞ্জন করাটা হলো পরীক্ষার খাতার মূল কাজটা হলো মনোরঞ্জন করা। আমি স্যারের মানে 1 মিনিটে স্যার আমার প্রতি প্লিজ হবেন এই কাজটা করা। আসো, we welcome the new year with the belief that it will bring fresh opportunities. আমি আপাতত এটার মধ্যে তুমি বাক্যটা লিখো, লেখার পরে লেখো, আগে লিখো এটা গতকালকে সম্পাদিত। বলবো? জি স্যার বলেন। আচ্ছা, এখন আসো, আচ্ছা লিখো। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, খুব ভালো করে খেয়াল করো, আমি অর্থের উপরে দেখাই। এই বাক্যের সাবজেক্ট কে? আমরা আন্ডারলাইন করি আগে, আমরা আন্ডারলাইন করি আগে, আন্ডারলাইন করার কাজ, আন্ডারলাইন করি। আন্ডারলাইন করো, সবাই আন্ডারলাইন করো। ওই, তারপরে ওয়েলকাম, the new year, sorry, the ভার ওয়েলকাম। আচ্ছা
ধরো দ্য নিউ ইয়ার এই পর্যন্ত, হ্যাঁ, তারপরে উইথ দ্য বিলিফ বিলিফ। দ্যাটকে আমরা গোল দাগ দিয়ে ফেললাম, কেন বললো, কেন দ্যাটকে গোল দাগ দিলাম? কনজাংশন। কনজাংশন আর আলাদা বাক্য, তাহলে আমার বাক্যে এই পর্যন্ত একটা বাক্য, হ্যাঁ, ইট উইল ব্রিং, ইট উইল ব্রিং ফ্রেশ অপরচুনিটিজ, ওকে, ফর স্যার বাংলাদেশ। কনজাংশনের ব্যাপারটা যদি আরেকটু বলতেন। নোট ওয়ানে বলছিলাম যে যদি কমপ্লেক্স সেন্টেন্স হয়, কম্পাউন্ড সেন্টেন্স হয়, তাহলে আমরা কনজাংশন গুলোরে গোল দাগ দিয়ে মার্ক করলে আলাদা বাক্য পাওয়া যাবে। এই কথাটা লেখা ছিল নোট ওয়ানে। হ্যাঁ জি স্যার ছিল। আচ্ছা, তো এটা যদি আমরা যদি এখানে ফলো করি, নোট ওয়ান ফলো করলাম, খেয়াল করো নোট ওয়ান ফলো করতেছি, সেকেন্ড হলো নোট ওয়ান ফলো করার পরে আর কি করছি, আর কাজ করছি, এবং আর ফলো করব নোট থ্রি, নোট থ্রি, নোট থ্রি, থ্রি এর কি বলো, প্রথম কথা, তাই না? নোট থ্রি এর প্রথমটা মিললে হয় প্রথম কথা, প্রথম নোটটা, হ্যাঁ। আচ্ছা, মুখে মুখে একজন বলো, আগে কি নিয়ে আসবো? সাবজেক্ট। হ্যাঁ, তারপরে কি আনবো? স্যার শেষ থেকে শুরু করতে হবে বাক্যের। আচ্ছা, আমরা নিয়ে আসলাম 1 নম্বরে। এবার শেষে কোথায় যাব? স্যার ফর বাংলাদেশ। বিলিফ কি রে বলে ফর বাংলাদেশ? এই, আচ্ছা কনজাংশন লাগে। আচ্ছা 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 হ্যাঁ জি স্যার ঠিক আছে। হ্যাঁ, স্যার উইথ দ্য বিলিফ। আমরা এই বিশ্বাসের সাথে, এই বিশ্বাস নিয়ে, তাই না? নতুন এই বিশ্বাস বছরকে নিয়ে, এই বিশ্বাসের সাথে, এই বিশ্বাস নিয়ে নতুন 3 বছরকে নতুন বছরকে 4 স্বাগত। স্বাগত জানাই। আমরা এই বিশ্বাস নিয়ে নতুন বছরকে স্বাগত জানাই। যে হয়েছে, জি স্যার। এরপরে পরের বাক্যে সাবজেক্ট কে? ইট। স্যার এটি, ইট। এটি অথবা এটি, এটি বাংলাদেশের কোথায়? জন্য। 2 নম্বরে বাংলাদেশের জন্য। বাংলাদেশের জন্য। 3 নম্বরে ক্র্যাশ অপরচুনিটি। নতুন নতুন 4 সুযোগ। নম্বরে নতুন সুযোগ। নতুন, এই যে দেখো, এই ফ্রেশের অর্থ, ফ্রেশের অর্থ তোমার এটা হলো কলোকিয়াল করবা। ফ্রেশ মানে কি? পরিষ্কার। ফ্রেশ অর্থ পরিষ্কার, সতেজ। সতেজ। সুবর্ণ কোনটা? সুযোগ। সুবর্ণ সুবর্ণ সুযোগ, সুযোগ। সুন্দর। ফ্রেশ, সুবর্ণ, অবারিত, তাহলে এই হলো বিষয়। আগে এবার দেখো, তাহলে আগে বলো নিয়মের সাথে যাচ্ছে কিনা কাছাকাছি, নিয়মটা দিয়ে যাচ্ছে না? জি স্যার যাচ্ছে স্যার জি স্যার। আচ্ছা, এবার আসো, ধরো, তাহলে আমি এটার অর্থটা করাইছি। এখন আমরা নতুন বছরকে এই বিশ্বাস নিয়ে স্বাগত জানাই, বা এই বিশ্বাসের সাথে স্বাগত নতুন জানাই যে বছরকে স্বাগত। দ্বিতীয়বার ইটের অর্থ আমি বছরটি লিখছি। কোনো সমস্যা তোমার? কোনো সমস্যা? নেই। না স্যার। আমার মানে এখানে অর্থটা নেই। প্রকাশ করতে আরো সুবিধা হয়। বছরটি বাংলাদেশের জন্য অবারিত সুযোগ নিয়ে আসবে, এই কথা না বইলা আমি বলছি অবারিত, অপার সম্ভাবনার। অবারিত হলে সুন্দর হয়, অপার না বলে ফ্রেশ অপরচুনিটি বলছো, নতুন বা অবারিত সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। এই কথাটা হলো অলংকার। স্যার অপার লেখা যায় না। সুবর্ণ সুযোগ বয়ে আনবে। আমি তো সবই বলছি, সুবর্ণ সুযোগ বয়ে আনবে, যেটা আমরা কথাই বলতাম। মানে আমি নতুন বা অবারিত সুযোগ বয়ে আনবে, এটা তো আমি বললাম একটু আগে। কিন্তু আমি কি করছি বলো, বয়ে আনবে, আর ধরো অপার সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। এই দ্বারের ইংরেজি আছে কিনা এখানে? হ্যাঁ, বানা বলো। নাই স্যার। নাই, কিন্তু অপার সম্ভাবনার দুয়ার উন্মোচন করবে, উইল ব্রিং। এই কথাটার মধ্যে আমার অর্থ কি সাংঘর্ষিক কিনা? না স্যার। না স্যার। মানে সহায়ক শব্দ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা না। দিয়েছিল, তাই না? খুব মনোযোগ দিয়ে দিকে তাকাও। জি স্যার। তখন কোরআন শরীফে একটা লাইন আছে, কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামুন আলা ইব্রাহিম, এরকম একটা লাইন। জি স্যার। যখন ইব্রাহিম আলাইহিস, তুমি অর্থটা এরকম করতে পারো, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দেওয়া হলো তখন আগুন ঠান্ডা হয়ে গেল, ঠিক আছে? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকাণ্ডে নিক্ষেপ করা হলো তখন সেটি যেন নন্দন কাননে পরিণত হলো। আগুন ঠান্ডা হয়ে গেল, আর আগুন নন্দন কাননে পরিণত হয়েছে। দুইটার অর্থ কিন্তু তুমি সেম, কাছাকাছি। আগুন ঠান্ডা হয়েছে, এটা তো সত্য কথা। মূল কথা আগুন ঠান্ডা হয়েছে। খুব ভালো করে খেয়াল করো, আগুন ঠান্ডা হওয়া আর আগুন নন্দন কাননে পরিণত হওয়া, অর্থ কাছাকাছি, কিন্তু দুইটার মধ্যে
ভাবের পার্থক্য আছে কিনা? যে অনেক পার্থক্য। জি স্যার। জি স্যার। একটার মধ্যে আঙ্গুরের রস মেশানো আছে, এই অনুবাদে আঙ্গুরের রসটা মেশানোটা হলো এটা একটা বড় শিল্পের কাজ। তুমি বলো আগুন ঠান্ডা হয়ে গেছে, আর দুইটার মধ্যে কি অর্থের ব্যবধান আছে, মানে ভাবের ব্যবধান আছে? জি স্যার। আগুন তো ঠান্ডা হয়ে গেছে, কিন্তু মানে এই তোমার শব্দের কারণে কি হয়েছে বলো, ভাবের মানে ব্যাপারটা মানে একটা ওঠানামা করছে অনেকটা। ক্লিয়ার? ভাষার মাধুর্যতা পেয়েছে। ওকে, এবার আসো 2 নম্বর। লিখো। হুম, তাড়াতাড়ি লিখো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। মিউট মিউট করে লিখো। স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার এই যে আমরা এই বিশ্বাসের সাথে নতুন বছরকে স্বাগত জানাই যে বছরটি বাংলাদেশের জন্য অপার সম্ভাবনার দ্বার উন্মোচন করবে, মানে সাবজেক্টের পরে কি অবজেক্টকে আনতে হবে নাকি লাস্ট থেকে শুরু করব? আমরা এখানে দুইটা বাক্য, তুমি কি খেয়াল করছো দুইটা দ্যাটের, এটা নোট 3 এর প্রথম কথাটা ফলো করছি, অর্থাৎ সাবজেক্টের পরে আমরা সাবজেক্ট অনুবাদ লেখা সরাসরি শেষে চলে গেছি, শেষে হলো উইথ দ্য বিলিভ, শেষ থেকে সবার শেষে এটা ভার্বের অর্থ লিখছি। রুসাফা গোস টু স্কুল এভরি মর্নিং বাই রিক্সা, ওইটার মতো ফলো করছি, বুঝছো স্যার মানে কিনা? আপনার তো স্যার লেখা আছে নতুন বছরকে, নতুন বছরটা তো অবজেক্ট। না, এখানে সাবজেক্ট অবজেক্ট ধরার দরকার নেই, আপাতত সাবজেক্ট ইংলিশ মানে অনুবাদ করার সময় ওই সাবজেক্ট অবজেক্ট ধরা লাগবে না, ওই সিস্টেম ফলো করো, বুঝছো বিষয়টা? স্যার আমি একটা কোশ্চেন করতে চাইছিলাম। হ্যাঁ বলো। স্যার এই যে ও আচ্ছা আচ্ছা, পাস্ট বুঝছি বুঝছি। না না না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি বলতে আমি বুঝছি, আমি নতুন বছরটাকে আগে আগে নিয়ে আসছি এটা কথা বলতেছে, এটা তাই না? মানে আমি মুখে বলছিলাম যে আমরা এই বিশ্বাস নিয়ে নতুন বছরকে স্বাগত জানাই। ভালো হ্যাঁ হ্যাঁ বুঝছি, কিন্তু আমি আমি তো বলছি যে বাক্য শব্দ কি করো, আমার অর্থ কিন্তু চলে আসছে, আমরা এই বিশ্বাস নিয়ে নতুন বছরকে স্বাগত জানাই। তো আমি লেখার সময় কি লিখতে পারবো, আমি নতুন বছরকে এই বিশ্বাস নিয়ে স্বাগত জানাই, মানে শব্দ যদি আমি রিসাইজ রিসেট করি কোনো সমস্যা? নোট 5 কিন্তু এই কথাটা আমি স্পষ্ট করছি, লেখার আগে আমি কি করে নেব, অনুবাদ করবো এই সিস্টেমে, লেখার আগে আমি সবাই বলো কি করব, শব্দ আকৃতি সংযোজন বিয়োজন করে আমি কি করব, নতুন করে একটা রিসেট করে লেখার চেষ্টা করবো। ওকে স্যার আরেকটা কোশ্চেন ছিল যে মানে পাস্ট পার্টিসিপল যখন থাকবে, যেমন মেড ছিল এখানে, ওই দিন লিখছিলেন যে হুইচ ইজ মেড, আসো আসো হুইচ এটা মেড। করার সময় বলবো। হ্যাঁ করবো করবো করবো, হুইচ ওয়াজ মেড, এটা প্যাসিভ হবে। আর স্যার স্যার আর কোশ্চেনটা মানে আমি বলতেছি যে যখন নাকি প্রেজেন্ট পার্টিসিপল থাকবে তখন মানে ওই যে স্যার হুইচ ইজ মেকিং বা এরকম কি মানে প্রেজেন্ট বুঝছি কন্টিনিউয়াস না ফিউচার কন্টিনিউয়াস আমি হবে, এটা আমরা বুঝছি বুঝছি সেন্টেন্সের বুঝছি। স্ট্রাকচার থেকে বুঝবো? আমি বলি এটা যদি পাস্ট পার্টিসিপল থাকে, নাউনের পরে পাস্ট পার্টিসিপল থাকলে প্যাসিভ ভয়েসে নিবা, প্যাসিভ হুইচ দ্বারা প্যাসিভ ভয়েসে রিপ্লেস করবা, আর যদি পাস্ট পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল থাকে আইনযুক্ত ভাব থাকে, হুইচ সহকারে কি নিবা বলো, অ্যাক্টিভ ভয়েসে নিবা। এখন অ্যাক্টিভ ভয়েস এটা প্রেজেন্ট ইনডিফিনিট হইতে পারে, কন্টিনিউয়াস হইতে পারে, আরেকটা উদাহরণ দিলে বুঝবা, দেবো, বুঝছেন? ওকে, সবার লেখা শেষ? স্যার আরেকটা কোশ্চেন। হুম স্যার আরেকটা কোশ্চেন। বলো। হ্যাঁ, তুমি আরেকটা কোশ্চেন বললে থেমে গেলে তো এই সময় নষ্ট হবে। এই কথা, এই আরেকটা কোশ্চেন না বলে কোশ্চেন করে ফেলবো। বলি, সবার লেখা লিখছো কিনা, অর্থ লিখছো? হ্যাঁ অর্থ জি স্যার, লিখতেছো লিখছি কিনা? স্যার। মানে লেখা শেষ, অর্থ লেখা শেষ? না স্যার, শুধু সেন্টেন্সটা লিখো, লিখেছি। টাইম টেক, টাইম টাইম না নাও, স্যার। টাইম নাও, তাড়াহুড়ো কিছু নেই। হুম,
স্যার হয়েছে আচ্ছা বলো। স্যার স্যার জুলাই আগস্ট 1 মিনিট স্যার। অভ্যুত্থানের আচ্ছা আরেকটু সময় দাও, 30 সেকেন্ড সময় দাও, আরেকটু সময় দাও। আচ্ছা স্যার স্যার আপনি কি আসছেন? হ্যাঁ আমি একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম স্যার, ওই প্রথম অনুবাদটা নিয়ে আমার একটু প্রবলেম হয়েছিল তো বলো। স্যার। ওই যে প্রথম যে অনুবাদটা ছিল, দ্যাট ইট উইল ব্রিং ফ্রেশ অপরচুনিটি ফর বাংলাদেশ, প্রথম অনুবাদে স্যার যে দ্যাট ছিল, এই দ্যাটটা স্যার হচ্ছে রিলেটিভ প্রোনাউন হিসেবে ধরবো নাকি স্যার হচ্ছে মানে আরেকটা বাক্য বলছে, ইটটা কাকে বোঝাইছে স্যার? শোনো, দ্যাট রিলেটিভ প্রনাউন কিনা, দ্যাট রিলেটিভ প্রনাউন তখন হবে যখন তার পূর্বে অ্যান্টিসিডেন্ট থাকবে, আর নইলে দ্যাট সাধারণত সাবঅর্ডিনেট কনজাংশন। বুঝছো বিষয়টা? তাহলে উইথ দ্য হ্যাঁ, বিলিভ এখন দ্যাট, স্যার এই এখানে সাবঅর্ডিনেট দ্যাট দ্বারা, কোশ্চেনে হ্যাঁ দ্যাট মানে হলো হি সেড দ্যাট, বুঝছো কিনা? দ্যাট হলো সেলফ কনজাংশন, এই দ্যাট দ্বারা ওই কোনো মানে নাউনকে বোঝানো হয় নাই। ইটটা স্যার কাকে বোঝাচ্ছে? হ্যাঁ হ্যাঁ এখানে এটা নতুন মানে বছর। দ্যাটের পরে যে ইটটা বলছে, এই ইটটা স্যার অবজেক্ট ইটটা হলো দ্যাটের পরে, শেক্সপিয়র সেইজ দ্যাট, শেক্সপিয়র সেইড দ্যাট, বুঝছো কিনা? অল দ্য ওয়ার্ল্ড ইজ এ স্টেজ। তাহলে মাই ফাদার সেইড দ্যাট হি উইল গো টু ঢাকা, মাই ফাদার সেইজ দ্যাট হি উইল গো টু ঢাকা। তাহলে দ্যাটের পরে হি আরেকটা সাবজেক্ট, তাহলে দ্যাটের পরে ইট হলো আরেকটা সাবজেক্ট, তবে ইট হলো প্রনাউন ব্যবহার করছে কারণ এর নাউনটা পূর্বে দেয়া আছে, মানে দা ইয়ার। বুঝছো? ইট দ্বারা ওই দা ইয়ারকে ইন্ডিকেট করছে, ইট হলো প্রনাউন। হ্যাঁ, ইট এই বাক্যের সাবজেক্ট। ওকে, এবার বলো কি লিখছো? জুলাই আগস্টের অভ্যুত্থানে যে অভূতপূর্ব ত্যাগ স্বীকার করা হয়েছে তা বাংলাদেশের জন্য রাজনৈতিক বন্দোবস্ত, প্রতিষ্ঠানগুলো শক্তিশালীকরণ এবং দায়িত্বশীল প্রশাসন গড়ে তোলার জন্য একটি ঐতিহাসিক দ্বার উন্মোচন করেছে। ঐতিহাসিক স্যার আমি সুযোগ, বলছি ঐতিহাসিক। স্যার থ্যাংক ইউ, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের অসংখ্য আত্মত্যাগ, বাংলাদেশের রাজনৈতিক সংস্কার, প্রাতিষ্ঠানিক দাঁড়া দাঁড়া, সক্ষমতা একটু আমার একটু ধৈর্য ধরতে দাও, আমার একটু ধৈর্য। হ্যাঁ, এক নম্বর হলো টু, সে এটা হলো, হ্যাঁ এটা হলো আমরা এটা নিয়ে আসলাম 2, তাই না? ওই যে তিনটা বিষয় ফর বাংলাদেশ, তিনটা কাজ করার জন্য আর কি। টু রিশেপ ইটস পলিটিক্যাল ল্যান্ডস্কেপ, রাজনৈতিক কি বলো? সংস্কার স্যার। রাজনৈতিক বা রাজনৈতিক সংস্কার বললে হয়ে যাচ্ছে। তারপরে 2 নম্বরে স্যার স্ট্রেংথ শক্তিশালীকরণ প্রতিষ্ঠান সমূহকে কি করা বলো? শক্তিশালী করা এবং সক্ষমতা বৃদ্ধি স্যার। এবং জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থা নিশ্চিতকরণ। হ্যাঁ, স্যার সরকার ব্যবস্থা বলি স্যার একটু। নিশ্চিত করার জন্য বাংলাদেশের জন্য কি বলো? বাংলাদেশের জন্য বিশাল ঐতিহাসিক সুযোগ স্যার, ঐতিহাসিক সুযোগের দ্বার খুলে দিয়েছে। দ্বার খুলে দিয়েছে বা সৃষ্টি করেছে। ওকে স্যার একটু বলি স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের অসংখ্য আত্মত্যাগ, বাংলাদেশের রাজনৈতিক সংস্কার, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা নিশ্চিতকরণের একটি ঐতিহাসিক দ্বার উন্মোচন করেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, অসাধারণ, থ্যাংক ইউ। আশা করি সবারই এরকম হয়েছে। স্যার জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মহান আত্মত্যাগ, জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক শক্তিশালীকরণ ও রাজনৈতিক অঙ্গনকে ঢেলে সাজাতে এক ঐতিহাসিক সুযোগের দুয়ার খুলেছে। এটা কি হবে স্যার? ভালো করছো, আমার তো ভালো লাগতেছে। আমি স্যার, দেখছি আমার থেকে সবাই ভালো করছো। স্যার জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বিশাল আত্মত্যাগ বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক সুযোগের দরজা খুলে দিয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে যাতে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন, প্রাতিষ্ঠানিক সমূহ শক্তিশালীকরণ ও জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা নিশ্চয়তা প্রদান করা যায়। আমি এটা মনে মনে ভাবছিলাম আমি এভাবে করবো, কিন্তু আমি লেখার সময় পাইনি। তোমার থ্যাংক ইউ, বিবেক অনুরোধ করতে আরো ভালো হয়েছে। আই অ্যাপ্রিশিয়েট, হাইলি অ্যাপ্রিশিয়েট ইট। স্যার জুলাই আগস্টে সংগঠিত গণ অভ্যুত্থানে দেশের মানুষের বিশাল আত্মত্যাগ বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক সুযোগ তৈরি করেছে। ফলে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থার পুনর্গঠন, প্রতিষ্ঠানগুলোর শক্তিশালীকরণ এবং সরকারের জবাবদিহিতা নিশ্চিতকরণ সম্ভব হবে। আমি তোমারে একেবারে মানে বিশ্বাস করো কি বলে ধন্যবাদ দেই এই কথাটা। আমি আমি দেখো, আমি মনে মনে লিখতে যাইও এই কথাটাই লিখতে গেছিলাম। ঠিক আছে, তুমি যেটা বলতেছো 2টা বাক্যে, কিন্তু আমি যদিও এখানে 1 বাক্যে লিখছি।
লেখার পরে অথবা দিয়া, অন্যগুলাতে অথবা লিখছি কিন্তু এটা দিয়ে আর অথবা লেখা হয়নি। তোমারে অনেক ধন্যবাদ, ঠিক আছে, আমার হেল্প থ্যাংক করার ইউ জন্য। স্যার। ঠিক আছে, আমি এইটাই চাচ্ছিলাম। দেখো এখন আগে আমরা নোট, আমরা দেখো এটা কি মূলত আমরা আগে আমরা কোন নোটটা কাজে লাগাইছি একটু বলো, কোন নোটটা কাজে লাগাচ্ছি? নোট কত? রাজনৈতিক ক্ষেত্র প্রাতিষ্ঠানিক শক্তিশালীকরণ এবং জবাবদিহিতামূলক সরকার নিশ্চিতকরণে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মহান আত্মত্যাগ এক নতুন ইতিহাস রচনা করেছে। স্যার আমি একটু নতুন বলি। ইতিহাস, নতুন ইতিহাস না, নতুন ইতিহাস বললে হবে না, ঐতিহাসিক সুযোগ রচনা স্যার করেছে। জুলাই আগস্ট অভ্যুত্থানের ব্যাপক আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক সুযোগ তৈরি হয়, যেখানে রাজনৈতিক দলগুলো পুনর্গঠন এবং সরকারের জবাবদিহিতা তৈরি হয় বা সুযোগ হয়। তৈরি হয় নাই তো, তৈরি হয় নাই তো, মানে সুযোগ এনশিওর টু করার অ্যাকাউন্টেবল গভর্নেন্স, তৈরি হয় না এখানে। এই দাঁড়া, আমি আচ্ছা বলতেছি, আমি আবার আবার একটু নিশ্চিত দেখো করে আর কি। এখন একটা। সরকারের জবাবদিহিতা আচ্ছা নিশ্চিত করে। আচ্ছা, আমি আবার বললাম, মানে খাপছাড়া হইলে হবে না, মানে মোটামুটি যে একটা। আচ্ছা দেখো, আগে আমরা নোটটা ফলো করি। আমরা অনুবাদটা এখান থেকে শুরু করছি, সবাই একমত কিনা বলো? আমরা হ্যাভ ক্রিয়েটেড, মানে ওই যে রুলস অফ স্টুডেন্ট অফ ক্লাস 2 এখান থেকে শুরু করছিলাম। ক্লিয়ার? হ্যাঁ বা না বলো? হ্যাঁ। ইয়েস স্যার। ওকে, এই অনুবাদ প্রথমে হলো এই যে এটা, তাহলে আমরা এই যে জুলাই আগস্টের অভ্যুত্থানের সময়, তারপরে হলো কি যে মহান আত্মত্যাগ, বিপুল আত্মত্যাগ, এই হলো আমার সাবজেক্টের অর্থ। ঠিক আছে, হ্যাভ ধরে রাখলাম, হ্যাভ ক্রিয়েটেড ওকে, কি এটা ধরে আছে? রাখলাম। এই আমরা কিন্তু সব শুনে ফেলি, তোমরা যে এইভাবে আনমিউট করে কথা বলো। তারপরে হলো কি এ হিস্টোরিক অপরচুনিটি ফর বাংলাদেশ, এরপরে কি বলো টু, এরপরে শেষের কথা হলো তিনটা, টু রিশেপ ইটস পলিটিক্যাল, এটা একটা, এই টু দিয়ে তিনটা কথা আছে তাই না? টু এইটা এটা এটা, তাহলে আমরা তিনটার এক শেষে নিতে পারি, শুরুতে নিতে পারি। তিনটা জিনিস পরিবর্তন করে, রাজনৈতিক ব্যবস্থা নতুন করে সাজাতে, প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে, এবং 3 নম্বরে কি বলো, জবাবদিহিতামূলক শাসন কি করতে, নিশ্চিত করতে। প্রত্যেকটার পূর্বে কিন্তু টু আছে, ইয়েস অর নো বলো? ইয়েস স্যার। হ্যাঁ, নিশ্চিত করতে। এরপরে হলো বাংলাদেশের জন্য, ফর বাংলাদেশ, বাংলাদেশের জন্য। এরপরে কি বলো, একটি ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে বা তৈরি করেছে। এখন তুমি যদি বলো এই বাংলাদেশের জন্য আত্মত্যাগ, এই বাংলাদেশের জন্য যদি তুমি যদি বলো যে আমি এইখানে নিয়ে আসবা যে জুলাই আগস্টের অভ্যুত্থানে বিপুল আত্মত্যাগ, বাংলাদেশের জন্য রাজনৈতিক ব্যবস্থা নতুন করে, এটার কোনো সমস্যা আছে বলো? মানে শব্দ যদি আমরা এদিক ওদিক করি কোনো সমস্যা আছে? আমরা না এই স্যার। নিয়মে একটা অনুবাদ আগে, আমরা এই নিয়মটা অনুসরণ করার মাধ্যমে একটা মোটামুটি একটা ধারণা পাই গেছি। যদি নিয়ম অনুসরণ করে ধারণা পাইবা, তারপরে এটারে সাজাইবা। এই যে 2 বাক্য অনুবাদ করছো না, তুমি অনুবাদটা বলো, আমি যে হাইলি অ্যাপ্রিসিয়েট করছি। নাম বলে বলো। স্যার স্যার হৃদয়, জুলাই আগস্টে সংগঠিত গণ অভ্যুত্থানে দেশের মানুষের বিশাল আত্মত্যাগ বাংলাদেশের জন্য থামো একটি থামো, ঐতিহাসিক। একটু থামো, থেমে থেমে বলো, সবাই বুঝুক। স্যার আবার শুরু থেকে বলছি। হ্যাঁ, থেমে থেমে বলো। জুলাই আগস্টে সংগঠিত গণ অভ্যুত্থানে দেশের মানুষের বিশাল আত্মত্যাগ বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক সুযোগ তৈরি করেছে। থ্যাংক ইউ। এই ফলে দেখো অনুবাদ দেখো, থামো। এই তাহলে ও প্রথমে কি কাজ করছে, এই বিশাল আত্মত্যাগ, হ্যাভ ক্রিয়েটেড এ হিস্টোরিক অপরচুনিটি ফর বাংলাদেশ, এইখানে ওয়ার্ক ফর দিছে। জি স্যার। ঠিক আছে, হ্যাঁ। তারপরে ফলে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থার পুনর্গঠন, প্রতিষ্ঠানগুলোর শক্তিশালীকরণ এবং সরকারের জবাবদিহিতা নিশ্চিতকরণ সম্ভব হবে। একেবারে এই সম্ভব হবে, এটা কি বলবো, সহায়ক শব্দ। জি স্যার। এই কাজটাই হলো বড় কথা। এই সহায়ক সম্ভব হবে যদি ব্যবহার করছো, এটাই হলো তোমার সহায়ক শব্দ। ইংরেজি নাই কিন্তু এই বাক্যের চাহিদা তাই। থ্যাংক ইউ। তোমরা 2 বাক্য অনুবাদ করবো, এটা 2 বাক্যে লেখা রাখো, 2 বাক্যে অনুবাদ করো। আমি 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 100% শিওর, 1 বাক্যে অনুবাদ করার চেয়ে এই বাক্যটা 2 বাক্যে আরো ফ্লুয়েন্সলি ভালো হয়। তুমি অন্যরা বলো, হৃদয় ছাড়া অন্যরা বলো, যারা 2 বাক্যে অনুবাদ করছো ওয়েলকাম। ডান? হ্যাঁ, জি স্যার। ওকে। এবার একটু থামো, এবার চলো একটু এবার আর লেখা যাবে না, তোমরা একটু আগে কথা দাও যে তোমরা খাতায় নিজে নিজে লিখবা, তারপরে আমি করব। আমি আগে কথা শেষ করি, কারণ আগামী ক্লাসে আমি পুরোটা একটা প্র্যাকটিস, মেগা প্র্যাকটিস রাখতেছি, মেগা প্র্যাকটিস। ঠিক আছে,
তবে আমি তোমরা যদি বলো আমি বাক্যগুলো আগে দিয়ে দিতে পারবো, কিন্তু অর্থ দেবো না, অর্থটা ক্লাসে। তাইলে তুমি নিজে প্র্যাকটিস করে রাখতে পারো। লিখে ফেলবো। জি স্যার, আগে এটা দিয়ে করলে দিন ভালো স্যার। হবে। ঠিক আছে, ওকে। স্যার এবার আসো। আমি কারেন্টের জন্য ক্লাসটা রুলসটা করতে পারি না ওই নোট এখন 3 রেকর্ডিং থেকে। দেখতে হবে। দাঁড়াও, হ্যাঁ তার নোট 3 তে নোট 3 থেকেই বোঝো নাই তাহলে? আচ্ছা দেখো, জি না হবে স্যার। দেখো। আচ্ছা আগে দেখো, আনলি শীটে আছে, শীটে নোটগুলোতে আছে। আচ্ছা এবার আসো, থামো। এইটা আমার অনুবাদ না, একজন একটু পড়ো আগে, এই বাক্যটা পড়ো। একজন পড়ে শোনো, আমার হেল্প করো। He is known as a diligent administrator with such a great love of poetry that he often opens official meetings with recitals of famous revolutionary Urdu poets. আচ্ছা, এটা হলো দ্য গার্ডিয়ানে, এই লাইনটা, এই প্যাসেজটা দেওয়া ছিল, দ্য গার্ডিয়ান। কয় তারিখ ভুলে গেছি, প্রয়োজন তুমি গুগলে সার্চ দিয়ে নিতে পারো। গার্ডিয়ানের এই লাইনটা, এইগুলা হলো গার্ডিয়ান থেকে নেয়া, তারপর অনুবাদ করছো প্রথম আলো। তাহলে শিরোনাম লেখা রেখো দ্য গার্ডিয়ান, ইংলিশটা এটা লেখা রেখো, আর নিচে বাংলা অনুবাদ যেটা এটা হলো প্রথম আলো। আমি এখানে নিয়মটা তোমাদের সাহস বাড়ানোর জন্য, যে আমি যে বলতেছি এগুলার একটা তো ডকুমেন্ট লাগবে। ওকে, তাহলে এটা পুরো বাক্য লেখো না আগে, তোমরা শুধু হি ইজ নোন অ্যাজ এ ডিলিজেন্ট অ্যাডমিনিস্ট্রেটর একটু পর্যন্ত লিখো। লেখার পরে কোথা থেকে নিতেছো বলো, লাইনটা কোথা থেকে? The Guardian. গার্ডিয়ান, তারিখ তুমি। আচ্ছা এবার আসো, আমি আগে কথা বলি। হি ইজ নোন অ্যাজ আ ডিলিজেন্ট অ্যাডমিনিস্ট্রেটর উইথ সাচ এ গ্রেট লাভ অফ পোয়েট্রি দ্যাট হি ওপেন্স অফিসিয়াল মিটিংস উইথ দ্য রিসাইটালস অফ ফেমাস রেভলিউশনারি উর্দু পোয়েটস। থামো, আমরা অর্থটা করলে কি করতে পারি? হি ইজ নোন এজ এ ডিলিজেন্ট অ্যাডমিনিস্ট্রেটর উইথ সাচ এ গ্রেট, এক বাক্যে যদি করতে চাও কত ডিফিকাল্ট, কত ভয়ানক কাজ হবে দেখো। হি ইজ নোন এজ এ ডিলিজেন্ট অ্যাডমিনিস্ট্রেটর উইথ সাচ এ গ্রেট লাভ অফ পোয়েট্রি, একটু পর্যন্ত একটা কথা খেয়াল করে দেখো, একটু পর্যন্ত না, দ্যাট পর্যন্ত। He often opens official meeting with the recitals of famous revolutionary Urdu poets. আমার কথা শোনো, তিনি কবিতার প্রতি তার অনেক অগাধ বিশাল ভালোবাসা সহ, হ্যাঁ তিনি কি বলো একজন কি হিসাবে বলো, ডিলিজেন্ট অধ্যবসায়ী প্রশাসক হিসাবে পরিচিত। কবিতার খুব ভালো করে তিনি, অথবা কবিতার প্রতি বিশাল ভালোবাসা সহ কি তিনি একজন অধ্যবসায়ী প্রশাসক হিসেবে পরিচিত, যে তিনি প্রায় কি করেন বলো, বিখ্যাত ওইটা না, বিখ্যাত রেভলিউশনারি বিপ্লবী উর্দু কবিদের কবিতা আবৃত্তির মাধ্যমে অফিসিয়াল মিটিং, দাপ্তরিক সভা শুরু করেন। কথাটা আমরা অনুবাদ করলে কিভাবে করতেছি একটু খেয়াল করে দেখো প্লিজ। তোমরা কি শুনতেছো আমার কথা? মনোযোগ দিয়ে শুনো। আমরা শুধু সমন্বয় করে তোমার রাস্তা বাড়াচ্ছি এখন। বল, আমরা অনুবাদটা করলে এরকমই তো করতাম কাছাকাছি। এই দেখো, কবিতার প্রতি উইথ এ সাচ এ গ্রেট লাভ অফ পোয়েট্রি, কবিতার প্রতি বিশেষ অনুরাগ সহকারে তিনি একজন কি হিসাবে বলো, অধ্যবসায়ী, কঠোর প্রশাসক, অধ্যবসায়ী হিসেবে পরিচিত। এরপরে তুমি আবার দিলা যে, খেয়াল করো যে যদি দাও কি হয়, যে তিনি কি করেন বলো, বিপ্লবী উর্দু কবিদের কবিতা আবৃত্তি করে কি করেন বলো, দাপ্তরিক সভা প্রায় শুরু করেন। এটা হলো আমরা এটা বের করলাম। স্যার এখানে অফিশিয়াল মিটিং বললে হবে না, মানে অফিশিয়াল। দাঁড়াও শেষ করি আমি। এবার আসো বাংলা অর্থ করো। তিনি একজন অধ্যবসায়ী প্রশাসক, কবিতার প্রতি তার অগাধ ভালোবাসা। তিনি প্রায়ই বিখ্যাত বিপ্লবী উর্দু কবিদের কবিতা আবৃত্তি করে অফিসিয়াল মিটিং শুরু করেন। তিনি শাহবাজ শরীফ। তোমার কি আমার উপর আস্থা তৈরি হচ্ছে কিনা, যে আমি যে নিয়মগুলো পড়াচ্ছি বা আমি বলতেছি এগুলো আমি বানায় বলি না, এটা অ্যানালাইসিস করা?
জি জি স্যার। স্যার জি স্যার। হ্যাঁ, তোমরা যদি মনে করো যে জি দুই স্যার বাক্যে দিতেছেন এইভাবে না এইভাবে দিতেছেন, এই জন্য তোমার আস্থা বাড়ানোর জন্য আমি ডকুমেন্ট গুলো দেখাচ্ছি। ওকে, তাহলে বাক্য একটা, কিন্তু এখানে দেখো কি কি সাবলীলতা, কি সাবল। তুমি দেখো এটা কি আদৌ মনে হয় অনুবাদ? তিনি একজন অধ্যবসায়ী প্রশাসক, কবিতার প্রতি তার অগাধ ভালোবাসা, তিনি প্রায় বিখ্যাত বিপ্লবী উর্দু কবিদের কবিতা আবৃত্তি করে অফিসিয়াল মিটিং শুরু করেন। তিনি শাহবাজ শরীফ। অনুবাদ কি কি জিনিস দেখছো? আচ্ছা আসো, আরো শেষ হয়নি। আর এই অনুবাদটা কি এই আপনি করেছেন না কোনো পত্রিকা? এই প্রথম আলো, প্রথম আলো। ধ্যাৎ, আমি বললাম না এটা প্রথম আলো, ও এটা আমি আচ্ছা করিনি। স্যার, এত সাবলীল স্যার, এটা তো মনে হচ্ছে হ্যাঁ গল্প। হ্যাঁ, এটা দয়া করে তারিখ সহ যদি লিখতে চাও, তারিখ মানে গুগলে কয়েক লাইন লিখো, লিখলে তারিখ দিয়ে দিলে পাই দেবা প্রথম আলোর অনুবাদটা। আমি দিয়ে দেবো, পুরো অনুবাদটা দিয়ে দেবো, সমস্যা নেই, পুরো অনুবাদটা দিয়ে দেবো। আচ্ছা তাহলে এটা কিন্তু খাতায় কি করতে হবে বলো? লিখতে লেখা হবে। নোট করবা, কিন্তু মনে রাখবে এটা আমার নোটের অংশ, এটা পরবর্তীতে তোমার শক্তি যোগাবে। তাহলে লিখছো গার্ডিয়ান, লিখবা বাংলাটা কি বলো, হুবহু এটা বাংলা লিখবা প্রথম আলো, কিভাবে অনুবাদটা করছে রেফারেন্স হিসাবে। পরের বাক্যটা দেখো, পরের বাক্যটা দেখো। হ্যাঁ পড়ো। আফটার After Shahbaz Sharif was appointed as Pakistan's 23rd Prime Minister on Monday, his first words to তারপরে the Parliament were those from a poem by Ata ul Haq Kashmir, a modern Pakistani poet and commentator, loftily espousing that one must set himself free from all bonds of desires. ওকে প্লিজ, খুব এখানে অনেক মেসেজ তোমার নেওয়ার আছে। এখানে বলছে আফটার শাহবাজ শরীফ ওয়াজ অ্যাপয়েন্টেড এজ পাকিস্তান প্রাইম মিনিস্টার অন মানডে। আচ্ছা, গত সোমবার পাকিস্তানের 23তম প্রধানমন্ত্রী হিসাবে শাহবাজ শরীফ কি নেওয়ার পরে, শপথ নেওয়ার পর, মানে না নিযুক্ত হওয়ার পরে, আচ্ছা জি স্যার, নিয়োগ পাওয়ার পর, ঠিক আছে। হিজ ফার্স্ট ওয়ার্ড, এটা হলো সাবজেক্ট, টু দা পার্লামেন্ট, পার্লামেন্টের উদ্দেশ্যে তার প্রথম কথাগুলো ছিল এটা কোথায়, ধরো একজন আধুনিক পাকিস্তানি কবি এবং ভাষ্যকার আতাউল হক কাশ্মীর কবিতার লাইন থেকে। কথা বুঝো, আমি অফকোর্স আমি আমার নিয়ম ফলো করতেছি, প্লিজ খেয়াল করে দেখো। এই বাক্যের আমার নিয়ম বলো, আফটার থেকে শুরু করে, আফটার শাহবাজ শরীফ ওয়াজ অ্যাপয়েন্টেড এজ পাকিস্তান 23rd প্রাইম মিনিস্টার অন মানডে। এই বাক্যের সাবজেক্টকে মূলত বলো, His first বলো। words. His না, first মুখে words বলতে for ওই Parliament. প্রিন্সিপাল ক্লজের সাবজেক্টকে বলো। Sir, his first words ওয়ার্ডস to টু Parliament. পার্লামেন্ট। হিজ ফার্স্ট ওয়ার্ড টু দ্য, এর আগে আমার ক্লজ আছে, এই ক্লজটার অনুবাদ করে ফেললাম। ও ক্লজের অনুবাদ করতেছি, দেখো তাও শেষ থেকে, যে গত সোমবার পাকিস্তানের 23তম প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ পাওয়ার পর শাহবাজ শরীফ, ইয়েস অর নো? জি স্যার। জি স্যার। মানে শাহবাজ শরীফের পার্লামেন্টের উদ্দেশ্যে প্রথম কথাগুলো ছিল, শাহবাজ শরীফের পার্লামেন্টের উদ্দেশ্যে প্রথম কথাগুলো ছিল। খেয়াল করে দেখো, কোথা থেকে নে বলো, এরপর কোথায় যাবো, ডেটের আগে, ডেট দেওয়ার আগে বলতো, সরি না এই না একটু পর্যন্ত, ডেটের আগে পর্যন্ত। দেখো লফটিলি স্পাউজিং, এটা না, লফটিলি স্পাউজিং পরের বাক্যের অংশ। দেখো লফটিলি স্পাউজিং দ্যাট, এখানে একজন পাকিস্তানি, দেখো একজন পাকিস্তানি কবি, একজন আধুনিক পাকিস্তানি কবি এবং ভাষ্যকার আতাউল হক কাশ্মীর একটি কবিতার লাইন থেকে, একটি কবিতা থেকে, ঠিক না? জি স্যার। আচ্ছা ধরো লফটিলি স্পাউজিং, তুমি জানো না লফটিলি স্পাউজিং অর্থ কি বলতে পারো, কারণ মনে করতে পারতেছো? না স্যার। মৃদু স্বরে, মানে ধরো একেবারে খুব মানে গম্ভীর ভাবে, এবার একেবারে খুব কি জানি একটা শব্দ আছে, লফটিলি স্পাউজিং। দেখি আমরা যেহেতু পারি না, প্রথম আলো কি করতে অনুবাদটা ট্রাই করি। ওয়ান মাস্ট সেট হিমসেলফ ফ্রি ফ্রম অল বাউন্ডস অফ ডিজায়ার, একজন মানুষকে তার নিজেকে মুক্ত করতে হবে সকল কি
ও আকাঙ্ক্ষা থেকে, আকাঙ্ক্ষার শিকল থেকে, বিনয়ী বাউন্ডারি ভাষা থেকে। হবে নাকি? ওকে, স্যার আসো আসো স্যার দেখি দেখি স্যার মৃদুভাবে সমর্থন করে এরকম কিছু। আচ্ছা দেখি লফটলি প্রজেক্ট প্রথম আলো কি করতে দেখি। ওকে, বিনয়ী তাহলে ভাবে আমরা আচ্ছা দেখো আমরা হলো দাঁড় করাইলাম এরকম আমাদের যেটা দাঁড় করা আছে যে গত সোমবার পাকিস্তানের নিয়ম দিয়ে করতেছে, সোমবার পাকিস্তানের 23তম প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার পর শাহবাজ শরীফের পার্লামেন্টের উদ্দেশ্যে শাহবাজ শরীফের প্রথম কথাগুলো ছিল আধুনিক কবি এবং ভাষ্যকার, আধুনিক পাকিস্তানি কবি এবং ভাষ্যকার আতাউল হক কাশ্মীর কবিতার লাইন থেকে, যেখানে তিনি লফটিলি স্পাউস করেছেন, এর অর্থ বুঝি নেই। ঠিক আছে, এটা নিয়ে আমি তো বিপদে পড়ে গেলাম, এখন কি করা যায় দেখি। যেখানে বলে তিনি লফটিলি স্পাউজিং করেছেন যে ওয়ান মাস্ট ফেস হিমসেলফ, একজন মানুষকে নিজের কি থেকে ওই যে ডিজায়ার আকাঙ্ক্ষার সীমাবদ্ধতা থেকে মুক্ত হতে হবে। ওকে, ঠিক আছে, এবার আসো করো। সোমবার আচ্ছা এবার পাকিস্তানি না টেস্টিং না 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 আচ্ছা প্রধানমন্ত্রী। দেখো, তোমরা একটু খেয়াল করে দেখো অনুবাদটা সোমবার থেকে শুরু করছে কিনা, জি স্যার। এটা মাথায় রেখো। এই সোমবার থেকে শুরু করছে কিনা, মানে আমরা বলছি না যে সাবজেক্টের পূর্বে কমা দ্বারা যুক্ত অংশ এটা সাধারণত শেষ থেকে শুরুর দিকে হয়। অনুবাদটা কোন জায়গা থেকে শুরু হয়েছে বলো? সোমবার। সোমবার। তাহলে দেখো ওই যে সোমবার পাকিস্তানের 23তম প্রধানমন্ত্রী হিসাবে ইয়েস নিযুক্ত হওয়ার পর পার্লামেন্টে তার প্রথম কথাগুলো ছিল আধুনিক পাকিস্তানি কবি এবং ভাষ্যকার আতাউল হক কাশ্মীর একটি কবিতার লাইন। আমরা হয়তো থেকে দিছি, এই নিয়মের সাথে মিলছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, লাইনটি ছিল সব লালসার শৃঙ্খল থেকে নিজেকে আজাদ, এই দেখো আজাদ, এটা হলো কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ, আজাদ করতেই হবে আজ। এখন আমারে বলো লফটিলি স্পাউজিং এর অর্থ কই লিখছে? নাই স্যার। নাই তো। কিন্তু নাই ঘটনা স্যার। কি জানো কিনা, পরীক্ষার হলে সব বাদ দিয়ে তুমি লফটিলি স্পাউজিং এর অর্থ করতে যাইবা, চিন্তা করবে হাই রে সর্বনাশ। স্যার এগুলাতে টাইম খাওয়া অ্যাভয়েডেবল ওয়ার্ডস। এবং তুমি আমারে এবং আমি যদি অনুবাদ করাইতাম এরকম আমি সামনের দিকে এরকম শব্দ বাদ দিয়ে অনুবাদ করাবো, তুমি বলবা যে স্যার মনে হয় ফাঁকি দিতেছে। এই যে এরা বুঝছো না বিষয়টা, এই জন্য তোমার আগে আমি আমার ডকুমেন্ট দেখাই নিচ্ছি যে লফটিলি স্পাউজিং কত কিছু আমরা হতাশ হয়ে গেছি। আমি নিজেও প্রথমবার অনুবাদটা করতে গিয়া কিরে হইতে পারে, এই যে আমরা ধাক্কা খাই এখানে আমাদের অনুবাদ আটকে রাখে, এই জায়গায় আমরা অনুবাদ আটকে পড়ে যাই। ঠিক আছে, তুমি দেখো এবার পড়া দেখো, এই পুরা পড়ার পরে তুমি এটা অনুবাদটা করার পরে ওকে আমি বুঝাতে পারছি। পুরাটা পড়ার পর দেখো নিউজ প্রেজেন্টার মনে হচ্ছে না? জি স্যার। আর সবচেয়ে আমার অনুবাদের যিনি অনুবাদ করছে তারে ধন্যবাদ জানাই, এখানে তিনি শাহবাজ শরীফ কইরা তিনি অনেক পেজ থেকে তিনি শাহবাজ শরীফ এই কথা বইলা একটা আলাদা ড্রামাটিক ইয়ে নিয়ে আসছে অনুবাদের মধ্যে। ওকে স্যার ডান। হ্যাঁ, এক্ষেত্রে কোনো কবির কোনো উক্তি কিংবা কোনো কবিতা থেকে লাইন এটাও কি আমরা নিজের মতো অনুবাদ করব? অনুবাদ করবা, অনুবাদের মধ্যে খেয়াল করে দেখো সকল লালসা, আমরা বলছি সকল আকাঙ্ক্ষা, আমরা বলছি লালসা, শৃঙ্খল থেকে, ঠিক আছে, এরপরে নিজেকে আজাদ, এই যে আজাদ করাটা, এগুলা ধরো তুমি যত প্র্যাকটিস করবা ততই দেখবা যে ইয়ে আসবে। হ্যাঁ, এই যে করতেই হবে আজ, দেখছো কিনা একটা প্রেসার দিচ্ছে না একটা, জি স্যার। মানে স্যার কবিতার একটা অর্থটা সেন্টেন্স নিয়ে আমি খুব বিপাকে আছি স্যার। কি? স্যার একটা ইউএনএফসিসি থেকে একটা সংজ্ঞা দিয়েছিল ক্লাইমেট চেঞ্জ রিলেটেড। এখন এটার সংজ্ঞাটা আমি ট্রান্সলেট করতে চাচ্ছি কিন্তু কোনোভাবেই পারছি না। আমারে টেক্সট করে রাখো হোয়াটসঅ্যাপে। জি স্যার। আচ্ছা এবার আসো। ওকে এবার আসো, এগুলা করবা তুমি। আমি এখানে সমাধান করে আছে একজন করো, ফলোইং দ্য ট্রান্সফরমেটিভ ইভেন্ট, হ্যাঁ, ইনক্লুডিং দ্য হিস্টোরিক, দেখো বলো বলো বলো। Following the transformative events of 2024, including the historic July uprising that ousted the autocratic regime of Awami League, Bangladesh now has the chance to move towards a free, more democratic future. প্রিয়ার মোর ডেমোক্রেটিক ফিউচার, খুব ভালো করে খেয়াল করো। এই বাক্যের সাবজেক্ট কে? বাংলাদেশ। স্যার বাংলাদেশ। আর মূল ভার্ব হলো হ্যাজ। সাবজেক্টের পূর্বে মূল ভার্বের সাবজেক্টের আগে যা আছে, সাবজেক্টের আগে যা আছে সেটাকে আমরা আগে অনুবাদ করে ফেলার কথা ছিল কিনা? জি স্যার। জি স্যার। তাহলে সেটার অনুবাদ কি আমি শুরু থেকে করবো না শেষ থেকে করবো?
শেষ থেকে শেষ শেষ থেকে থেকে করলাম। দেখো তাহলে দেখো কথাটা কি দাঁড়াচ্ছে, আমরা আগে আগে কাজটা করি, আগে আন্ডারলাইন করো। ফলোইং ফলোইং শব্দের অর্থ কি? স্যার পরে বা এগুলো পরবর্তী। প্রেজেন্ট পার্টিসিপল বুঝছো কিনা? প্রেজেন্ট পার্টিসিপল কখনো কখনো প্রিপজিশনের কাজ করে, এটা প্রিপজিশন, ঠিক আছে? এবং অর্থ লক্ষণীয়। হলো আফটার অর্থে, বলো কি বলো? আফটার আফটার। আফটার অর্থে, কথা বুঝছো? তাহলে এটা কি জেনার না পার্টিসিপল একদম বলে ফেলো? প্রেজেন্ট পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল। আইনযুক্ত ভার্ব নাউনের স্থলে থাকলে জেরান, নাউন ছাড়া অন্য যে কোনো জায়গায় বসে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল শুধু অ্যাডজেক্টিভ হয়। একজন বলো প্রেজেন্ট পার্টিসিপল কি হয়? অ্যাডজেক্টিভ এটা একটা সবচেয়ে বড় ভ্রান্তিকর কথা, এটা সবচেয়ে বড় ভুল কথা। প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হয়, অ্যাডভার্ব হয়, প্রিপজিশন হয়। এই যে দেখেন আমি প্রিপজিশন হইছে, আমাদের দেশে বইগুলোতে লেখা আছে প্রেজেন্ট পার্টিসিপল মানে অ্যাডজেক্টিভ। হ্যাঁ স্যার। বুঝছো বিষয়টা? হ্যাঁ, তাহলে প্রেজেন্ট পার্টিসিপল প্রিপজিশন হয়, অ্যাডজেক্টিভ হয়, অ্যাডভার্ব হয়, কনজাংশন হয়, সবই হয়। নাউন ছাড়া বাকি সব হয়। ক্লিয়ার? আবার বলো প্রেজেন্ট পার্টিসিপল শুধু অ্যাডজেক্টিভ হয়, কথা ঠিক না ভুল? ভুল। এই যে বিসিএস পরীক্ষা আছে, দেয়ার ইজ এ স্মল রিসিপশন ফলোইং দ্য ওয়েডিং, তাহলে ফলোইং প্রিপজিশন এবং আফটার অর্থে প্রিপজিশন। 46 আসছিল স্যার। এরকম একটা। তাহলে ফলোইং দ্য আফটার দ্য ট্রান্সফরমেটিভ ইভেন্টস অফ কি বলো 2024 ইনক্লুডিং দ্য আসছিল। হিস্টোরিক জুলাই আপরাইজিং, হ্যাঁ জুলাই আপরাইজিং দ্যাট আউটস্টেড কি বলো দ্য অটোক্র্যাট রিজিম অফ আওয়ামী লীগ। হ্যাঁ, তাহলে দেখো, তাহলে আওয়ামী লীগের খেয়াল করে দেখো, আওয়ামী লীগের কি অটোক্রেটিক রিজিম মানে কি? স্যার স্বৈরশাসক স্বৈরশাসক স্বৈরশাসী শাসনকে, স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা। হ্যাঁ শাসনকে উৎখাতকারী মানে কেন বললাম? যেটা উৎখাত করেছে, দ্যাট হলো এই দ্যাট রিলেটিভ প্রনাউন, প্রেজেন্ট বোঝানো তাহলে উৎখাতকারী, আমি উৎখাতকারী অর্থ করলাম। উৎখাতকারী ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান সহ, একটু পর্যন্ত মিলছে? জি স্যার। জি স্যার। 2024 সালের বিভিন্ন কি বলো বিভিন্ন ট্রান্সফরমেটিভ ইভেন্টস এর পর, মানে বিভিন্ন পট পরিবর্তনমূলক ঘটনার পর, বিভিন্ন রূপান্তরমূলক ঘটনার পরে সাবজেক্ট বাংলাদেশ, এরপরে কি বলো? হ্যাঁ বাংলাদেশ কি বলো? হ্যাজ নাও দা কি বলো চান্স, বাংলাদেশের এখন কি আছে বলো? সুযোগ রয়েছে মুক্ত এবং কি বলো একটু অবাধ সুষ্ঠু এবং গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে মুভ করার, আরো মুভ করার কি বলো সুযোগ, অধিক গণতান্ত্রিক ভবিষ্যৎ, অধিক গণতান্ত্রিক ভবিষ্যতে মুভ করার কি আছে বলো? আরো সুযোগ তৈরি হয়েছে, আরো সুযোগ তৈরি হয়েছে, তাই না? এরকম কিছু একটা। ওকে, খেয়াল করে দেখো প্লিজ। আমি এখানে আমি আমার পড়া শেষ, এবার আমি দেখো অনুবাদটা করার সময় কি কাজ করছে একটু খেয়াল করে দেখো প্লিজ। আমি দুইভাবে অনুবাদটা করতে পারি। আওয়ামী লীগের স্বৈরাচারী শাসনকে উৎখাতকারী ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান সহ 2024 সালের বিভিন্ন রূপান্তরমূলক বা পট পরিবর্তনমূলক ঘটনার পর বাংলাদেশ এখন একটি স্বাধীন গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার সুযোগে, বাংলাদেশের সুযোগ রয়েছে আর কি, বাংলাদেশের এখন একটি স্বাধীন গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে বা সুযোগ তৈরি হয়েছে। ওকে ডান। এখন এটা কিন্তু একবার অনুবাদ করে ফেলছি, পড়া শেষ, নিয়ম অনুযায়ী কাজ শেষ। ওই যে নোট 5 ফলো করার মতো হিম্মত, কি ফলো করার মতো বলো? নোট 5 একদম বলো, নোট 5 মানে কি? সাবলীল শব্দ ব্যবহার, সাবলীল শব্দ সহায়ক ব্যবহার, শব্দ, চেঞ্জ করা, সহায়ক নোট 1 এবং শব্দ আকপিস করা, আকপিস করা। এই দেখো নোট 1 আর 5 যদি আমরা ফলো করি, খেয়াল করে আমি অনুবাদটা লিখবো এইভাবে, যদি তুমিও আমারই লিখতে বলো তাহলে আমি এটাই ভেবে লিখবো। দেখো পড়ো। অথবা 2024 সালের ঘটনাগুলি ছিল রূপান্তরমূলক, অত্যন্ত পরিবর্তনশীল। বা ওই অত্যন্ত বছরই পরিবর্তনশীল, ঘটেছিল, যেটাই দাও তুমি। হ্যাঁ জি, হ্যাঁ ওই বছরই ঘটেছিল ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান, যা আওয়ামী লীগের স্বৈরাচারী শাসনের পতন ঘটায়। এসব ঘটনার পর বাংলাদেশের সামনে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। দেশটি এখন একটি স্বাধীন ও গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে
আরো এগিয়ে যাওয়ার সুযোগ লাভ করেছে। এই অনুবাদটা যদি তোমার এটা দেখাইতাম, কি তোমার মনের বলেছে মধ্যে স্যার? একটা অসুয়াশা তৈরি হইতো, বলতে কেমনি অনুবাদ বানাইছেন, এই জন্য আমি যেন অসুয়াশা তৈরি না হয়, এই জন্য প্রথম আলো গার্ডিয়ান কিন্তু দেখাইয়া আমার ব্যাপারে আস্থা তৈরি করানোর সুযোগ পাইছি মনে হয়, তাই না বলো? জি স্যার। হ্যাঁ জি স্যার। বুঝছি কিনা? আমি যদি প্রথমে এটা দেখাইতাম, তখন তুমি বলতো যে কি রে আপনি এরকম বানোয়াট কথা বলেন কেন, যে এত কিছু কি এখানে কি এগুলো কি এই বছরই ঘটেছিল, এগুলো কি আছে এখানে? কিন্তু নাই। আমার কথাটা দেখো, এই যে আওয়ামী লীগের স্বৈরাচারী শাসনকে উৎখাতকারী ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান সহ 2024 সালের বিভিন্ন পট পরিবর্তনমূলক ঘটনার পর বাংলাদেশের এখন একটি এখন স্বাধীন অ্যাবসলিউটলি অনুবাদ হয়ে গেছে। কোনো সমস্যা নেই, এই অনুবাদে কি তুমি নাম্বার কমাইতে পারবা? কোনো মতেই সম্ভব না। কিন্তু তুমি যদি বলো ওই যে ড্রামাটিক অনুবাদের মধ্যে যে আরো একটা মানে এই বাক্যে যা লেখা হয়েছে খেয়াল করে দেখো, এটা একজন পাঠক এটা শুনলেও বুঝবে, কিন্তু এটাতে এটা আরেকটু মানে বলো না আরেকটু আছে না, ফ্লেভার আছে না এখানে, জি একই স্যার। কথা। ওকে, হ্যাঁ এটাই। তাহলে ডকুমেন্টেশন তাহলে দয়া করে লিখে ফেলো, দয়া করে কি করবো বলো? যদি তোমার কেউ যদি বলে যে এখানে তো বাক্যে একটা ফুল স্টপ দেওয়া আছে, আপনি এতগুলো ব্যবহার করলেন কেন, তাহলে বলবো যে আমরা ইংলিশের পাংচুয়েশন বাংলার পাংচুয়েশন এক রাখি না। রুসাফা এ স্টুডেন্ট অফ ক্লাস 3, এরপর এখানে কমা ব্যবহার করছো কয়টা বলো? 2টা। কিন্তু বাংলা অনুবাদ করার সময় কি আমরা কোনো কমা ব্যবহার করছি, হ্যাঁ বা না বলো? না জি না স্যার। স্যার। তাহলে শীট দিয়ে দিলাম, এই 2টা এমনি খাতায় বাকিটা লিখে ফেলবা। আমি আগামী ক্লাসের আগে ইনশাল্লাহ চেষ্টা করবো আমি গ্রুপে আপলোড করে দেওয়ার জন্য। হ্যাঁ, তুমি শুধু মানে ইংলিশ অনুবাদ গুলো লেখা রেখো আর কি, সরি ইংলিশ গুলো লেখা রেখো, শুধু পেলে অনুবাদ লিখো। তো আমি তো লেকচারটা তৈরি করি না, দেবো। ঠিক আছে, ডান। হ্যাঁ, আল্লাহ হাফিজ। আর স্যার কি করছিলাম? স্যার হুম, হুম। স্যার ওই প্রেজেন্ট ওমা, পার্টিসিপলের আরে ক্ষেত্রে আরে মানে আরে যে আরে সর্বনাশ হয়ে গেছে। ওমা, আর একটা করে রাখছিলাম। 1 মিনিট সময় দাও। আচ্ছা, না আগামী ক্লাসে তাহলে তোমরা এটা শুধু এটা আমি যে লিখছিলাম না, তোমরা আমারটা দেখে অনুবাদ করো না দয়া করে, আমার একটু সুযোগ দিও। ওকে স্যার। ইয়েস, ওকে, স্যার ঠিক আছে। স্যার প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে যে বলছেন মানে ওই অ্যাক্টিভ ভয়েস হবে ওইখানে স্যার মানে প্রেজেন্ট ইনডেফিনিট হবে না কন্টিনিউয়াস হবে, এটা কি আমরা মানে প্যাসেজের স্ট্রাকচার থেকে ওইটা অনুমান করে নিব? ওকে, দাঁড়াও আমি বলতেছি। পড়া শেষ। হ্যাঁ, আগামী ক্লাস শুরু করবো তাহলে আমি এটা থেকে, শ্রীলঙ্কা থেকে, ঠিক না? জি স্যার। সাউথ তাহলে এশিয়ান। তুমি তোমার হোমওয়ার্ক হলো তুমি কি শ্রীলঙ্কার অনুবাদটা আমার অনুবাদ দেখবা? না স্যার, এটা দিয়ে না, তোমরা স্যার। স্ক্রিনশট দিয়ে রেখে দেই। না, স্ক্রিনশট আমি গ্রুপে দিয়ে দিতেছি। ওকে, তোমরা এখান থেকে দেখবা, শুধু আমারটা দেখো না। ওকে, এবার আসো। ওকে স্যার। দাঁড়াও, তোমার মনে কি চাহিদা? দাঁড়াও, কই গেল? এই দেখো, ঢাকা। কি লিখছে বলো একজন? Dhaka একজন বলে lying কি লিখছে? on the bank of Buriganga ইজ দা in the capital of Bangladesh. ক্যাপিটাল অফ বাংলাদেশ। Oh. ওকে, তাহলে ঢাকা লাইং অন দা ব্যাংক অফ বুড়িগঙ্গা, ক্যাপিটাল অফ বাংলাদেশ। ওকে, এবার বলো অনুবাদটা কোন জায়গা থেকে শুরু হবে? স্যার বুড়িগঙ্গা বুড়িগঙ্গার তীরে স্যার, বুড়িগঙ্গা থেকে স্যার, তীরে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ঢাকা। অবস্থিত এই যে ঢাকা। এবার বলো লাইং শব্দের অর্থ হলো, এবার বলো হুইচ ইজ লাইং বলবা না হুইচ লাইস, কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট? Which lies? হুইচ লাইস। হুইচ লাইস। কিন্তু দা বয় ওয়াকিং ইন দা ফিল্ড, এবার বলো এই বাক্যে দা বয় ওয়াকিং, এই বাক্যে আমরা ওয়াকিং কে হু ওয়াকস না হু ওয়াজ ওয়াকিং? So who walks? হু ওয়াকস হবে বা হু চলমান ঘটনা, তো প্রেজেন্ট পার্টিসিপল চলমান ঘটনা বুঝিতেছে এখানে। জি স্যার, who was walking আছে। তাহলে হু ওয়াজ ওয়াকিং বললে সুন্দর হয় না? তাহলে এই
হুইচ লাইজ এটাও অ্যাক্টিভ, হুইচ ওয়াজ ওয়াকিং এটাও অ্যাক্টিভ। একটারে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটিভ ব্যবহার করছি, একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করছি। এটা কি চাহিদা অনুযায়ী ব্যবহার করছি, কি অনুযায়ী বলো? চাহিদা অনুযায়ী। একটু এটা বুঝি। বুঝছো বিষয়টা? ডান। থ্যাংক ইউ স্যার, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ঠিক আছে। ঠিক আছে আসসালামু ইনশাআল্লাহ। আলাইকুম স্যার। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।